আলম ভাই কি এখন চিটাগাঙ্গে না এসছেন ঢাকায়? আমি চিটাগাঙে আছি এখনো। আচ্ছা। ডাক্তার তো আপনারা ডাক্তার রেস্টে থাকতে বলছে। ও আচ্ছা। না অবশ্যই। হ্যাঁ আপনার তো আহ, খুব কষ্ট গেল। হুম, হ্যাঁ, ভীষণ সিভিয়ার গেছে তো। হ্যাঁ, ইয়াতেও ছিল, ইয়াতে নিউমোনিয়াও ছিল। বেশ। আহ, যাক। আমি প্রোগ্রাম শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীতে 9,40,000 মানুষ মারা গেছেন। বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। সারা বিশ্বে এখন অপেক্ষা আছে কোভিড-19 এর ভ্যাকসিনের জন্য। এদিকে কোভিড-19 এর টিকা নিয়ে রাজনীতি চলছে। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে তা নিয়ে পরাশক্তিগুলো টিকা যুদ্ধে লিপ্ত। প্রতিদিনই টিকা নিয়ে নিত্য নতুন তথ্য আসছে। শুধু ঔষধ কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকা পিছনে। আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যম হিসাব অনুসারে এই পর্যন্ত 202টি টিকা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 27টি টিকা ক্লিনিক্যালি ট্রায়ালে পর্যায়ে আছে। ট্রায়াল বাজারে আসতে টিকাগুলো সময় লাগতে পারে। এদিকে বাংলাদেশে কোভিড এর অবস্থা ও ভ্যাকসিন ও সমস্যার বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আমাদের সাথে আছেন বাংলাদেশের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইউকে সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ। আমাদের সাথে আছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আমাদের সাথে আছেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো চিফ শাহরিয়া হাসান। আমি শুরুতেই যাব আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো চিফ শাহরিয়া হাসানের কাছে কোভিড-19 এর আপডেট জানতে। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন আমায়? জি ধন্যবাদ। সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা কোভিড-19 সর্বশেষ যে পরিস্থিতিটি জানতে পাই সেটি আপনাদেরকে উপস্থাপন করি। বরাবরের মতো বলি, এই প্রেস বিজ্ঞপ্তিটি সকালে বা দুপুর নাগাদ আমাদের হাতে পৌঁছে। গত 24 ঘন্টা বলতে আমরা বুঝবো আজ সকালে পূর্ববর্তী 24 ঘন্টায়। বাংলাদেশে গত 24 ঘন্টায় মোট 94টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,360 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 1,615 জনের। বাংলাদেশে সর্বমোট কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 3,42,671 জন। দুঃখজনকভাবে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আজ গত 24 ঘন্টায় 21 জন। এই পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা 4,823। উল্লেখ করা যেতে পারে এটি একটি সর্বোচ্চ সংখ্যা বলা যেতে পারে বাংলাদেশে, যা ইতিমধ্যে যেখান থেকে কোভিড-19 আক্রমণ শুরু হয়েছে সে চীনকে অতিক্রম করেছে গত পরশুদিন বাংলাদেশের মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন বাংলাদেশে 2,375 জন। সর্বমোট সুস্থতার সংখ্যা 2,47,969। এটি ছিল সামগ্রিকভাবে কোভিড-19 নিয়ে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি। এখন আপনাদেরকে সংযোগ করব চট্টগ্রামের কোভিড-19 বিষয়ে। কক্সবাজার সহ চট্টগ্রামের মোট 6টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 1,120 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 76 জনের। চট্টগ্রামে এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 18,076 জন। গত 24 ঘন্টায় অত্যন্ত ভালো সংবাদ যে কোভিড-19 আক্রান্ত হয়ে কোনো মৃত্যুবরণের সংবাদ আমাদের কাছে নেই। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সে ধরনের কোনো সংবাদও আমরা পাইনি। মৃত্যু হয়েছে এ পর্যন্ত সর্বমোট 281 জন চট্টগ্রামে কোভিড-19 আক্রান্ত হয়ে। চট্টগ্রামের সর্বমোট সুস্থতার সংখ্যা 14,000-এরও বেশি। এটি একটি ভালো সংবাদ। এই গেল কোভিড-19 সামগ্রিক পরিস্থিতি গত 24 ঘন্টায় বাংলাদেশের এবং চট্টগ্রাম অঞ্চলে। এর বাইরে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে একটুখানি দৃষ্টি আকর্ষণ করি সবার। সেটি হচ্ছে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা ডাক্তার অথবা স্বাস্থ্য বিষয়ক নিয়ে যারা কাজ করেন তাদের মাধ্যমে যেটুকু জানতে পাই, কোভিড-19 বা করোনা বাংলাদেশে যে কমে এসেছে এর কোনোই প্রমাণ নেই, বরং যথারীতি পূর্বাবস্থায় কোভিড-19 বহমান চলছে। সেই প্রেক্ষাপটে মানুষের মাঝে যে জনসচেতনতা দরকার ছিল সেটি আমরা মোটেও লক্ষ্য করতে পাইনি। সেটি বাজারে, হাটে, গঞ্জে, গণপরিবহনে সর্বত্রই একই অবস্থা।
পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যায়, আমাদের সদাশয় সরকার এই পরিস্থিতির মাঝে যে বিষয়টি আগে অত্যন্ত প্রযোজ্য করে রেখেছিল, যেমন গণপরিবহন একটা বিধিমালা ছিল, একটা নিয়ম আরোপ করেছিল, গণপরিবহনের বাইরে সরকারি ট্রেন কিংবা বিমানও একটা নীতিমালা নির্ধারণ করা ছিল, সেটি ক্রমে শিথিল করতে করতে এখন একেবারে পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। যেমন আজ থেকে বাংলাদেশ রেলওয়ে যারা গতকাল অবধি আপনার ধারণ ক্ষমতা অর্থাৎ যাত্রী ধারণ ক্ষমতা যা আছে তার 50% টিকিট বিক্রি করেছেন স্বাস্থ্য সুরক্ষার কারণে। অর্থাৎ বলতে হয় দুটো সিটে একজন যাত্রী যেতে পারবেন, এই ব্যবস্থাটা বাংলাদেশ রেলওয়ে গ্রহণ করেছিল। কিন্তু আজ থেকে শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে এবং আমরা যা দেখেছি সরেজমিনে তদন্ত করতে গিয়ে বা সরেজমিনে দেখতে গিয়ে আমরা রেলওয়ে যাত্রীদের কাছে যেতে পেয়েছি তারা কিছুটা আশঙ্কা, কিছুটা শঙ্কা এবং কিছুটা ভীতির মাঝে আছে এবং অনেকটা বলা যায় যে অসন্তুষ্ট অবস্থানের মধ্যে দিয়ে তারা চলাচল করেছে। তো আজকে যারা বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, অত্যন্ত খ্যাতিমান আলোচকরা আছেন, গুণীজনেরা আছেন, তাদের কাছে আমাদের জানতে চাওয়ার বিষয় থাকবে অন্ততপক্ষে এই বিষয়ে করোনার এই প্রবাহমান পরিস্থিতিতেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদেরকে আরো কতটা সংযত হওয়া উচিত কিংবা আরো কিভাবে নিজেকে সতর্কতা রাখা দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি দীর্ঘদিন ইউরোপে আপনার মানুষের চিকিৎসা করেছেন এবং দেশের টানে এই কোভিড-19 শুরু হলো দেশের টানে গিয়ে নিজে একটা চট্টগ্রাম ফিল্ড হসপিটাল নিজে এটা করেছিলেন, ডক্টর বিদ্যুৎ বুড়া, ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো একটু শেয়ার করবেন প্লিজ আপনার ফেসবুকে। আমি এখন শুরুতে যাব যিনি ভ্যাকসিনের খোঁজখবর রাখেন, আমাদের বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইউকে সভাপতি ডাক্তার রফিকুল হাসান জিন্না ভাই। জিন্না ভাই, আমরা জানি যে ভ্যাকসিন নিয়ে সারা বিশ্ব খুব আগ্রহ অপেক্ষা করছে। ভ্যাকসিনের যদি আমাদের একটু আপডেটটা দেন, কি অবস্থা? আজকে অনেক মিডিয়াতে অনেক নিউজ চলে এসেছে, একটু বলেন কাইন্ডলি। ধন্যবাদ রূপচাঁদ দাস রূপক এবং যারা প্যানেলে এসেছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং যারা দেখছেন তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনি আজকে যে সাবজেক্টটা চুজ করেছেন সেটা সত্যিই সময় উপযোগী, কারণ এখন সমগ্র বিশ্বে এই কোভিড-19 যা অবস্থা চলছে তাতে ভ্যাকসিন নিয়েই মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে এবং এই সম্পর্কে জানতেও চাইছে এবং এর প্রেক্ষাপটে একটা আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থারও সৃষ্টি হয়েছে যে কিভাবে আসবে। আমি নিজেও একজন মেডিকেল কলেজের শিক্ষক এবং আমার কলেজ যেখানে আমি শিক্ষকতা করেছি সেই ইম্পেরিয়াল কলেজেও এই কোভিড ভ্যাকসিনের ব্যাপারে সক্রিয়ভাবে সংযুক্ত লন্ডনে। কাজেই অবশ্যই স্বাভাবিকভাবে আমি, যদিও এটা আমার স্পেশালিটি না, কিন্তু আমি এই ব্যাপারে একটু উৎসাহী জানার জন্য বিশেষ করে আমি আমার যা বক্তব্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যখন জানুয়ারি মাসে 2020-এর জানুয়ারি মাসে 10 তারিখে চায়না যখন এই উহান থেকে যেটা হলো তার পরিপ্রেক্ষিতে ওরা ভাইরাসটার একটা জেনেটিক সিকোয়েন্স তৈরি করলো যে এবং করে 20 তারিখে এটা সমগ্র বিশ্বের কাছে দিয়ে দিল যে ভাইরাসটি আমাদের আজকে এই সংক্রমণের সৃষ্টি করেছে তার স্ট্রাকচারটা, জেনেটিক স্ট্রাকচারটা। এটা হচ্ছে 10 তারিখে। 20 তারিখ ছিল সম্ভবত শুক্রবার। তখন এই অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন ল্যাবরেটরি যেটা ছিল, জেনার ইনস্টিটিউট, জেনার যে স্মল পক্স ভ্যাকসিনের জন্য সবচেয়ে বেশি বিশ্ববিখ্যাত হয়েছিল, সেই জেনার ইনস্টিটিউটে ডক্টর সারা গিলবার্ট প্রথমেই বললেন সেই রাত্রেই আমি এই জেনেটিক স্ট্রাকচার পাওয়ার পরেই আমরা বেসিক্যালি কাজ শুরু করার জন্য চেষ্টা করেছি। কাজে এটা অনেক আগে থেকেই এটার কাজটা শুরু হয়েছে এবং তারা যে জিনিসটা স্ট্রাকচারালি দেখেছে এবং এটাকে ট্রান্সলেট করা যে কিভাবে এটার প্রতিষেধক ব্যবস্থা করা উচিত। আমাদের সবারই জানা উচিত এবং আমরা জানি যেটা যে ভ্যাকসিনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে রোগ এর বিরুদ্ধে একটা ইমিউনিটি গড়ে তোলা, একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এবং আজকে তথ্য প্রযুক্তির যে উন্নতি হয়েছে তার জন্য এত তাড়াতাড়ি চলে এসছে, অন্যান্য সময়ে
এটা হতো না। কাজে সেখান থেকে ওই স্ট্রাকচারের বেসিতে দুটো কাজ শুরু হয়ে যাচ্ছিল ইংল্যান্ডে। একটি হচ্ছে এই জেনারেল ইনস্টিটিউটে, সেটা কিছুটা মডিফাইড কনভেনশনাল ওয়েতে ভ্যাকসিন তৈরি করা, আর একটি হচ্ছে ইম্পেরিয়াল কলেজে শুরু হলো জেনেটিক স্ট্রাকচারের উপর বেসিস করে। কাজেই আজকে এই প্রায় 8-9 মাস ধরেই এই ভ্যাকসিনের কাজ চলছে। আপনারা যেমন বলেছেন, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, সম্ভবত 120 থেকে 130টি মতন ভ্যাকসিনের প্র্যাকটিক্যাল গবেষণা চলছে। তার মধ্যে 20 থেকে 25টি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে গেছে, এবং এর মধ্যে 8টি, অনেকে বলে 5টি, 8টি একটু এগিয়ে গেছে। এর মধ্যে রয়েছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে চায়নার ফার্স্ট যেটা ওরা করেছে ক্লিনিক্যাল ট্রায়াল, এটা 3টা ফেজ আছে। ফার্স্ট ফেজ যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের উপর করা হয়, এবং আমরা যদি দেখি যে অক্সফোর্ডে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে শিম্পাঞ্জি রিসার্চ মাঙ্কিজের উপর প্রথম করা হয়েছিল, ভালো রেজাল্ট পাওয়ার পরে তারপরে খুব লিমিটেড নাম্বারের লোকের উপর করা হয়, সেটা প্রায় 400 জন ভলেন্টিয়ারের উপর করা হয়। এটা ফেজ 2। ফেজ 3 যেটা হচ্ছে 1000-এর উপরে যখন হয়ে যায় তারপর এটাকে বৃদ্ধি করা হয়। তো ফেজ 3 ট্রায়াল সম্ভবত পৃথিবীর ভ্যাকসিনগুলো যেগুলো চলছে সেখানে এই কাজটা চলছে, এই ভ্যাকসিন তৈরির কাজটা চলছে। তো 4টি দেশ আমি বলবো, 4টি বা 5টি বলে চলে, যেটা এই ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে আছে। সেটা হচ্ছে এই যে অক্সফোর্ডের যেটা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন, 2 নম্বর হচ্ছে সাইনোভ্যাক যেটা হচ্ছে, এবং চায়নার যে দুটো কোম্পানি কাজ করছে তারা, আমেরিকা যুক্তরাষ্ট্র একটু পরে জয়েন করলেও তারা আরো বেশি এটা ফাইজার এবং অন্যান্যরা সঙ্গে মিলে করছে। আর এছাড়াও রাশিয়া তার স্পুটনিক 5 ভাইরাসগুলো ভাইরাস ভ্যাকসিনটা তৈরি করছে। এবং এগুলোর সবচেয়ে যেটা আমার কাছে বিজ্ঞান ছাত্র হিসাবে যেটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে এদের কিন্তু অ্যাপ্রোচগুলো সবই এক না। যেমন আমাদের অক্সফোর্ড যেটা, সেটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস নিয়ে কাজ করা, সেটা হচ্ছে যে স্ট্রাকচারের একটা পার্ট নিয়ে ওই ইয়ের সঙ্গে আরেকটি লেস হার্মফুল একটা ভ্যাকসিনের সঙ্গে লাগিয়ে তারপর সেটার ভ্যাকসিন তৈরি করা। আবার আমেরিকারটা যেটা হচ্ছে সেটা মেসেঞ্জার আরএনএ। আর রাশিয়া একটি ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এই যে ভেক্টর যার মাধ্যমে এইটা যাবে সেটাকে দুটো ভেক্টর হিসাবে কাজ করেছে। আর চায়না অত বেশি স্বচ্ছ নয়, চায়না দুটো সেকশনেই কাজ করছে। কাজেই এই ভ্যাকসিন নিয়ে কাজগুলো চলছে, আর ভ্যাকসিনটা কিভাবে ডেলিভার করা হবে সেটা নিয়েও ব্যাপক কাজ শুরু হয়েছে দুনিয়াতে। কেউ বলছেন, অনেকেই বলছেন, আর যে এই অ্যাটেনিউয়েটেড ভাইরাস বা যেটাকে কম এবং অ্যাডিনো ভাইরাসকে পিগি ব্যাংক করে অ্যান্টিবডি তৈরি করা, সেগুলো যেমন কাজ চলছে, অন্যদিকে আবার সম্পূর্ণ জেনেটিক স্ট্রাকচার দিয়ে আর্টিফিশিয়াল ভ্যাকসিন তৈরি করা, এগুলো করছে। আবার সম্প্রতি আরেকটি জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভ্যাকসিন, অর্থাৎ 20 থেকে 30 বছরের লোকজনকে ভ্যাকসিন একদম ভাইরাসটাই একটু ডিঅ্যাক্টিভেট করে ইনজেকশন দিয়ে করার, অর্থাৎ ইয়াং পিপুলের মধ্যে, এবং দেখা যে কিভাবে রেসপন্স করছে। এটা বলে ওয়ান ডে সুন, মানে একদিন আগে হলেও আমরা এটার সম্পর্কে জানতে পারবো। আবার এর সঙ্গে সঙ্গে শুধু ইনজেকশন নয়, শুরু হয়েছে যে কেমন করে এটা অন্য ডেলিভারি সিস্টেম, যেমন নেজাল স্প্রে দিয়ে, বা আমরা যেমন অ্যাজমার অসুখের সময় যেটা করা হয়। তো যাই হোক, এইভাবে বিভিন্নভাবে কাজটা চলছে। যেটা যেটা উল্লেখযোগ্য যেটা হয়েছে সেটা হচ্ছে ফেজ 3 ট্রায়ালের সবচেয়ে বোধহয় বেশি অ্যাডভান্স, আমি বিলেতে থাকি বলেই বলছি না, আমি যেটা মনে হয় যে নিরপেক্ষভাবে দেখা যায় যে এখানে জেরেমি ফারার বলে ওয়েলকাম ট্রাস্টের সবচেয়ে টপ সায়েন্টিস্ট, উনি কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের রিজার্ভেশন থাকলেও বলতে হবে যে চায়নার ভ্যাকসিনটা অনেক এগিয়ে গেছে,
এবং আমরা যদি দেখি যে চায়নার ভ্যাকসিনটা প্রথমেই ওরা গত জুন মাসে ওরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে এবং ফেজ 3 পর্যায়ে শুরু করে। তার ফলে আজকের পত্রপত্রিকায় আমি যেটা দেখলাম এবং বিজ্ঞান বিষয়ে ম্যাগাজিনগুলো যা দেখলাম, যে চায়না বলছে যে নভেম্বর মাসের মধ্যেই আমরা এই ভ্যাকসিনটা, খুব বেশি জোর যদি দেরিও হয় আমরা ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনটা দিব। এবং আমাদের ইনিশিয়াল যে রিপোর্ট যেটা আছে, সেফটি রিপোর্ট, সেটা খুবই ভালো এবং সেই জন্যই তারা বলছে, কিন্তু এখনো তারা পাবলিশ করেনি। রাশিয়ানরা যেটা ভ্যাকসিন স্পুটনিক যেটা ডুয়াল ভেক্টর নিয়ে কাজ করছে, এটা একটি কিছুটা অভিনব। তারা বলছে যে আমাদেরটা খুবই ভালো অবস্থায় আছে, কিন্তু এবং ল্যান্সেট যেটা এখানকার সবচেয়ে বিশিষ্ট পত্রিকা, তারা বলেছে যে না, তাদের অভিনব পদ্ধতিটা ভালো, কিন্তু এখনো আমরা সেফটির সম্পর্কে অত বেশি জানি না। আমরা তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে খুব স্পষ্টভাবে জানানো হচ্ছে না এবং আমরা আশা করছি তারা এটা দেবে। তো চায়না এটা গেল। আর আমেরিকা যেটা বলছে, এখানে কিছু রাজনীতি করছে, যারা সিডিসি বা অন্যান্য যারা বিজ্ঞ ব্যক্তি ওখানকার বিজ্ঞানীরা, তারা বলছে যে আগামী বছরের মার্চ পর্যন্ত হয়তো আমাদের ভ্যাকসিনটা পুরোপুরিভাবে মাঠে আসতে পারে। অথচ রাজনৈতিকভাবে আরেকটি দল বলছে যে না, আমরা নভেম্বরের মধ্যেই আমরা এটা দিতে পারবো। আর এছাড়া অন্যান্য দেশেও ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এই কটি ভ্যাকসিনই মানে পথে এগুলো অবস্থায় আছে এবং এই নিয়ে চলছে অনেক রাজনীতি, এই জন্য যে কে আগে ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবে এবং কার কাছে যাবে। গতকাল আমি বিল গেটসের একটি ইন্টারভিউ দেখছিলাম এবং উনি অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন, একটি ফিলান্থ্রপিক ম্যান। উনি একটা বলছিলেন যে দেখুন, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো অনেক পয়সা এখানে এই করোনা ভাইরাস রিসার্চের জন্য ব্যয় করেছে, কাজেই সঙ্গতভাবেই তারা চাইবে যে তাদের কাছে আসুক, তাদের কাছে প্রথমে আসুক। আবার ওদিকে উল্টো দিকে কিন্তু যদি দেখা যায় গ্লোবাল ভিলেজে যদি আমরা বাস করে থাকি, তো এই উন্নতিশীল দেশগুলো পেলেও এই সংক্রমণ তো এটা রক্ষা করা যাবে না। কাজেই সেখানেও আমাদের দেখতে হবে যে অন্য দেশকে কিভাবে পাওয়া যায়। আপনারা জানেন যে যুক্তরাজ্য অলরেডি বা ইউকে ইতিমধ্যে 160 মিলিয়ন ডোজেসের ভ্যাকসিন করেছে। আজকে আরেকটি সংবাদ দেখলাম, কাজেই তারা অগ্রগণ্য ভূমিকা নেবে এটা বলা স্বাভাবিক, কিন্তু আমাদের বিশ্ব বিবেকের ক্ষেত্রে এই জিনিসটি হওয়া উচিত না। এবং মেলিনা গেটস যে তার ফাউন্ডেশন আছে, সেখান থেকে ইতিমধ্যেই 100 মিলিয়ন ডোজের জন্য অর্ডার করেছে, যেটা সে বেসিক্যালি উন্নয়নশীল দেশগুলোকে দেবে। এদিকে তখন WHO এই ব্যাপারটি একটু হস্তক্ষেপ করছে। গাভি বলে একটা সংগঠন আছে, গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন ইনিশিয়েটিভ, এটা হচ্ছে WHO একটি প্রজেক্ট আছে। তারা বলছে যে এভাবে করলে এটা খুবই মানে গ্রহণযোগ্য হবে না, যে শুধুমাত্র উন্নতির দেশগুলো পাবে আর উন্নয়নশীল দেশগুলো এখানে আসতে পারবে না। গ্লোবাল কনটেক্সটে এটা আনএক্সেপ্টেবল এবং তারা এর জন্য $2 বিলিয়ন অলরেডি ইনভেস্ট করেছে যে গ্লোবাল এর জন্য। আবার অ্যাট দ্য সেম টাইম এই WHO এর মধ্যে আমেরিকার কোনো কন্ট্রিবিউশন নেই। যুক্তরাষ্ট্র এখান থেকে বেরিয়ে গেছে, অথচ যুক্তরাষ্ট্র এখানে একটা মেজর রোল প্লে করতে পারত, কিন্তু তারা করছে না। এবং এটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট এই কনসেপ্টে মধ্যে দিয়ে যে আমাদের অন্যদের কি হলো না হলো এরকম একটা ধারণা মানুষের মধ্যে চলছে। আর আরেকটি হচ্ছে যে মূল্য নিয়ে কথা। আজকে ভারতে যেখানে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করার ক্যাপাসিটি আছে, গ্লোবাল সেরাম ইনস্টিটিউট যেটা বলা হয়, পুনেতে আছে এটা। সেখানকার যে চিফ এক্সিকিউটিভ, সে আজকে ফিনান্সিয়াল টাইমসে লিখেছে যে দেখো, সারা দেশে যদি সব মানুষকেই
ভ্যাকসিনেট করতে হয়, এটা 2024-এর আগে রিয়েলিস্টিক্যালি সম্ভব হবে না। অর্থাৎ যারা বিত্তবান দেশগুলো তারাই পাচ্ছে, তারা আবার অ্যাস্ট্রাজেনেকা আর অক্সফোর্ডের ভ্যাকসিন প্রস্তুতির ব্যাপারে তারা ভূমিকা পালন করছে। তারা বলছে যে আমরা এই ক্যাপাসিটি বাড়ানোর জন্য হয়তো রাশিয়া এর সঙ্গে আলাপ করতে পারবো। চীন বলছে যে না, আমরা 2 বিলিয়ন, এবং আমাদের পার্টনাররা যারা আছে, যারা উন্নয়নশীল দেশগুলোর, তাদেরকে আমরা প্রাধান্য দেব প্রথমে, আমাদের জনগণ ছাড়া। তো এই ব্যাপারে তারা বলছে যে আমাদের এক্সপ্যাট্রিয়েট যারা কাজ করছে তারা এই ফেজ 3 ট্রায়ালের মধ্যে যে লাস্ট অংশটা আছে তাদেরকে আমরা প্রথমে দেব, এবং আমাদের উন্নয়নশীল দেশগুলোর জন্য। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে বিহাইন্ড দ্য সিন, পর্দার অন্তরালে সারা বিশ্বে একটি কাজ চলছে। এবং আমি যখন বাংলাদেশের আমি অনেক লোকের কাছ থেকে শুনলাম যে তারা বলছে হ্যাঁ না না, আমরা সব জায়গাটাই দিচ্ছি, সব জায়গায় আমরা আমাদের পয়সা রেখেছি, আমাদের ইন্টারেস্ট দেখিয়েছি, কিন্তু এখন যে অবস্থা যাচ্ছে তাতে শুধুমাত্র ইন্টারেস্ট দেখালে হবে না। আর যা দেখছি আমরা দাম অনুযায়ী, যেমন ধরে নেন আমেরিকান ভ্যাকসিনটাকে বলছে $34 মতন পড়বে একটি ডোজের জন্য, আর এটাতে একটি ডোজই হবে না, সেকেন্ড ডোজও লাগবে। কাজে সেখানে এই তারা বলছে। আবার অ্যাস্ট্রাজেনেকা বলছে যে আমাদের মানে অক্সফোর্ডে যেটা বলছে আমাদের এটার দাম $2 থেকে $3 মধ্যে আমরা রাখবো, এটা শুধুমাত্র কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য। আবার চায়না বলছে যে না, আমার পার্টনারদেরকে হয়তো আমাদের বিনা পয়সায় দিতে হতে পারে, আমাদের যে উন্নয়নের পার্টনার গুলো আছে তাদেরকে আমাদের দিতে হবে। কিন্তু যদি আমরা হোলিস্টিক্যালি দেখি, প্রচুর লোকের এই ক্রয় ক্ষমতা থাকবে না। কাজে আমি একটা শঙ্কা আমার কাছে রয়েছে যে ভ্যাকসিন আসবেই, এবং সেটা কতটুকু জিনে ভাই আবার আসবো। আচ্ছা, জিনে ভাই আবার আসবো আপনার কাছে। নিশ্চয়ই। বাংলাদেশে মানুষ কিভাবে ভ্যাকসিন পেতে চায় আমরা আপনার কাছে জানবো। আমি একটু যাব ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, যিনি চট্টগ্রামের কোভিড-19 শুরুতে যে নিজের জীবন বাজি রেখে একটা ফিল্ড হসপিটাল তৈরি করেছিলেন এবং দীর্ঘদিন তিনি মানুষের চিকিৎসা দিয়েছিলেন। এবং আমরা অনেকেই দেখি, অনেকে আজকে আমরা এই স্টক শো গুলাতে শায়েদ বা ডক্টর শারমিনা নিয়ে বিভিন্ন কথা বলি, কিন্তু এমনও ডাক্তার আছেন ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার মতো যার জীবন বাজি রেখে এরকম একটা ফিল্ড হসপিটাল তৈরি করেছেন। আমি যাবো একটা বিদ্যুৎ, আমরা জানতে চাই যে আপনি তো ফিল্ড হসপিটালে কাজ করেছেন এবং যখন রুগী আর আসতেছিল না তখন বন্ধ করে দিয়েছেন, বর্তমান কি অবস্থা, কি পরিকল্পনা রয়েছে আপনার? বিদ্যুৎ একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি, শ্রদ্ধেয় গুণীজন যারা রয়েছেন স্ক্রিনে। আসলে আমরা ফিল্ড হসপিটাল শুরু করেছিলাম 21শে এপ্রিল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট আমরা দীর্ঘ 4 মাস 11 দিন এই সেবা দিয়েছি। আসলে অগাস্টের শেষের দিকে, প্রায় আমি বলে অগাস্টের শুরুতেই রোগীর সংখ্যা খুবই কমে গিয়েছে, রোগী ছিল না বলা যায়। সেখানে ভর্তি রোগী এবং আউটডোর রোগীর সংখ্যা কমে গিয়েছে। মানুষের মধ্যে একটা এই করোনা সম্পর্কে জানতে জানতে, শুনতে শুনতে একটা কনফিডেন্স গ্রো আপ করেছে যে কয়েকদিন জ্বর থাকবে, বাসায় ট্রিটমেন্ট নেব, আবার ভালো হয়ে যাব। আমরা এই করোনার শুরুতে বলেছিলাম যে সবাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, WHO সহ অনেকেই বলেছি 80% কোভিড যারা আক্রান্ত তাদের বাসায় বসে ট্রিটমেন্ট নিতে পারে। প্রথম দিকে তারা সে কথাটা বিশ্বাস করেনি। এপ্রিল, মে, জুলাইয়ের দিকে আমাদের রোগীদের যার একটু কাশি হয়েছে, সর্দি, তারাও হসপিটাল মুখী হয়েছে। সে সময় আমাদের অনেক বেশি প্রেশার ছিল। আর পর্যায়ক্রমে যখন মানুষ বুঝতে পেরেছে, তখন মানুষ বাসায় বসে নিজেরা বানিয়েছে। কিন্তু সম্মানই রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কেন হসপিটাল আসে না এবং কাদের মানুষ? আপনি দেখবেন বাংলাদেশের যে মৃত্যুর স্ট্যাটিস্টিক্স, সেখানে 60 যে জনগণ রয়েছে তাদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, সেটা প্রায় 51% উপরে। যত কম বয়স, বিশেষ করে 20 থেকে 30, সেই সংখ্যা 3.5% যদি এভারেজ মৃত্যুর মধ্যে আমি দেখি। কারা মৃত্যুবরণ করছেন সেটা হচ্ছে যেসব পেশেন্ট
কোভিড আক্রান্ত হয়েছে, পাশাপাশি তাদের কোমরবিডিটি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, কিডনির ফেলিওর রয়েছে, অন্যান্য প্রবলেম রয়েছে, তাদের মৃত্যুর সংখ্যা বেশি। এখন মৃত্যুর সংখ্যা হ্রাস করতে কি করতে হবে, এটা তো একটা বিষয়। আমরা তো কমাতে চাই, তাহলে আমাদের প্রি হসপিটাল কেয়ার দরকার। যেসব বয়স্ক রোগী আক্রান্ত হবেন শুরুতেই তাদেরকে বেশি বেশি অবজারভেশন করতে হবে। সেই দায়িত্বটা প্রথমে পরিবার থেকে সেটা হসপিটালের যদি কোনো রোগী তাকে বারবার অবজারভেশন করতে হবে। তাহলে আমার মনে হয় যে বয়স্ক হলেও তাদের মৃত্যুর হারটা কমানো যাবে। এছাড়া আর তো কোনো উপায় নেই। বাংলাদেশ শুরু থেকে মার্চ থেকে লকডাউন দিয়েছে, বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে। কতটুকু মেনেছি সেটা আপনারা সবাই জানেন। সুতরাং এই সময়ে আবার কোনো বিধিনিষেধ এগুলা দিল মানুষ শুনবে না। কারণ মানুষ যদি পেটে ক্ষুধা থাকে, মানুষ যদি খাবারের অভাবে মৃত্যুবরণ, তার অসুস্থতা পরের বিষয়। সুতরাং আমি বলবো যে কি, আমাদের ভ্যাকসিন আসবে, মানলাম আমাদের শ্রদ্ধেয় স্যাররা বলেছেন ভ্যাকসিন কবে আসবে সেটা ফিক্স। সবাই আমরা সম্ভাব্য ডেট বলছি, নভেম্বরে আসবে, কেউ বলে জুনে আসবে। হ্যাঁ, ভ্যাকসিন আসলে নিশ্চয়ই সরকার আমাদের জনগণের জন্য সে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। কিন্তু ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমাদেরকে প্রিকশন নিতে হবে। আমি তো বারবার বলি, এই মুহূর্তে মাস্ক হচ্ছে আপনার ভ্যাকসিন। আমরা যারা অফিস আদালত কলকারখানা শুরু করেছি, যেখানে দায়িত্বশীল মানুষরা রয়েছি, সেখানে মাস্ক পড়াটা মেনটেন করতে পেরেছি সেটা খেয়াল করেন। বিভিন্ন ভলান্টিয়ার গুলো বিভিন্ন সময় কাজ করি, অনেক বেশি কাজ করি, ত্রাণ দিই বন্যার সময়, ঘরে ঘরে গিয়ে আমরা লিফলেট দিয়ে আসি নিজের ভোটের। এই আমরা আমাদের যারা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এই মাস্ক পরা নিয়ে একটা জোরালো করলে সিম্বলিক কিছু ফাইনের আওতায় নিয়ে আসা দরকার। যদি এই বিষয়টি আমরা যদি করতে না পারি, তাহলে আমরা যতই এই ধরনের বড় বড় জুম বলেন স্টিমারের কথা বলি না কেন, তাহলে আমার মনে হয় যে বেশি কাজে আসবে না। আমরা মাস্ক পরি যারা কথা বলি, কিন্তু 80% মানুষ 70% মানুষ তারা তো মাস্ক পরছে না। তাদেরকে মাস্ক পরানোর দায়িত্বটা আমাদের নিতে হবে। আমি বারবার বলি যে যখন কথা হয় আপনি আক্রান্ত হবেন কিনা সেটা আপনি নিজে ঠিক করবেন। আপনি যদি মাস্ক পরেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আপনি আক্রান্ত হবেন না। আপনার পরিবার পরিজনকে আক্রান্ত করবেন কিনা সেটাও কিন্তু আপনি ঠিক করবেন। আমি এরা বলে আপনি হয়তো আপনার পরিবারের জন্য 100%, কিন্তু রাষ্ট্রের জন্য একটা ডাটাবেসের জন্য আপনি একটা মাত্র সংখ্যা। সুতরাং মানুষের এই স্বাস্থ্যের প্রতি নজর রাখার জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্কটা কন্টিনিউ করতে হবে। মাস্ক পরা নিয়ে সবার জোরালো ভূমিকাটা এই মুহূর্তে বেশি করা উচিত, যেটা সবাই এখন গাফিলতির মধ্যে রয়েছে। আমার মনে হয় যে কি মাস্কের বিকল্প এখন কোনো কিছু নেই। তাই এই মুহূর্তে ভ্যাকসিন আপনি বাঁচুন, নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। ধন্যবাদ বিদ্যুৎ। আমরা জানি আপনি একটু অসুস্থ শরীর নিয়ে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ব্যস্ততায় সময় দেওয়ার জন্য। আমি একটু যাব আমাদের অধ্যক্ষ জাহাঙ্গীর, যিনি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আমি সবার সাথে একটু সবার কাছ থেকে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি একটু ঠান্ডা লেগেছে, হেডেক আছে, এরপরও রূপকদা খুব ঘনিষ্ঠ আর সবাই শ্রদ্ধেয় জন, সবাই যদি আমাকে ক্ষমা করে দেন, আমি একটু লিভ করতে হবে, আপনারা যদি অনুমতি দেন। ভালো বলছেন আপনি, ভালো বলছেন। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি জাহাঙ্গীর ভাই যাবো। জাহাঙ্গীর ভাই, আপনি বিশেষ করে কিছু বলছিলেন, বিশেষ করে আমাদের যে এই যে কোভিড-19 এর পর থেকে যে ভ্যাকসিন নিয়ে রাজনীতিটা শুরু হয়েছে, এবং বলছেন যে বাংলাদেশ কিভাবে পেতে পারে, এবারে যদি একটু বলেন জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ রূপক। উপস্থিত আছেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ এবং মাননীয় সংসদ সদস্য প্রাক্তন মন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমাদের দেশের প্রবীণ বাম রাজনৈতিক নেতা কমরেড মোহাম্মদ শাহ আলম, এবং লন্ডন থেকে ডাক্তার রফিকুল আলম জিন্না, বিদ্যুৎ বড়ুয়া এবং শাহরিয়ার। এখানে ভ্যাকসিন নিয়ে যে বিষয়টার
জটিলতার জায়গাটা প্রধানত সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই পৃথিবীতে এখন 700 কোটির উপরে মানুষ বাস করছে। এই ভ্যাকসিন যদি পৃথিবীতে, এখানে রফিক সাহেব বলার জন্য চেষ্টা করেছেন, পৃথিবীতে ভ্যাকসিন উৎপাদনের জন্য যে ব্যবস্থাগুলো আছে এগুলোতে যদি সমস্ত জায়গাতেও যদি ভ্যাকসিন আবিষ্কারের পরে একসাথে উৎপাদনের প্রক্রিয়াতে যায়, তাহলে এটা উৎপাদন করে কিন্তু 2022 সালের মধ্যে সমস্ত মানুষ 700 কোটি উৎপাদন করা সম্ভবপর হবে না। এটা বলতেছে অনেকে, অলরেডি কথা আসছে যে 2024 সাল পর্যন্ত লেগে যেতে পারে যে ভ্যাকসিন উৎপাদন করে মানুষের কাছে দেওয়ার জন্য। তাহলে এই সময়কালীন অবস্থাতে আমাদের কি রয়েছে? আর ভ্যাকসিন নিয়ে, আর যেহেতু ওপেন মার্কেট, এটা মুক্ত বাজারের পজিশন আছে, ভ্যাকসিন নিয়ে বাজারের জায়গায় বাজার দখল করার জন্য চেষ্টা এটা কিন্তু চলছে। প্রথম হচ্ছে নিজেরটাকে উপরে তোলার জন্য চেষ্টা করা। খুবই দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, ওরা একটা জায়গায় ট্রায়ালে একটু সমস্যা হয়েছিল, বন্ধ করেছিল। কালকে আমি বাংলাদেশে নিউজ দেখি, আজকে ডেভেলপমেন্ট বলতে পারবো না, যুক্তরাষ্ট্রে অক্সফোর্ডের ভ্যাকসিনটার ব্যাপারে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। দেখেন কিরকম অবস্থার মধ্য দিয়ে এই পজিশনটা যাচ্ছে। এইরকম যদি পরিস্থিতি থাকে, মানুষ বাঁচানোটা কি আগে না বাজারটা আগে? সাম্রাজ্যবাদ সবসময় বাজারটাকেই তার আগে চেয়েছে এবং চেয়ে সে মুনাফা কিভাবে বেশি করা যায় তার জন্য চেষ্টা করেছে। এই বিষয়টাকে রেখেই কিন্তু ভ্যাকসিন নিয়ে কাজটা চলছে। সুতরাং এই ক্ষেত্রে এখানে আমাদের জিন্না ভাই কতগুলো উদাহরণের কথা বলেছেন, কিছু ফিলান্থ্রপিক্যালি কিছু অর্গানাইজেশন এবং কিছু ব্যক্তি, তারা যদি এটা নিয়ে অগ্রসর না হয়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো বা আমাদের মতো দেশ, ভীষণ জনবসতিপূর্ণ দেশ, 17 কোটির মতন মানুষ আমরা এই দেশে আছি, আমাদের দেশে ভ্যাকসিন পাওয়াটা আমাদের জন্য খুবই দুরূহ ব্যাপার। আমাদের দেশের ক্ষেত্রে একটা বড় সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে আমরা ভ্যাকসিনের কাজে, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রায় 1 মাস পিছিয়ে গেছি। চায়নার ভ্যাকসিনটা আমাদের দেশে ট্রায়াল হওয়ার কথা ছিল 1 মাস, আরো এখন থেকে প্রায় 2 মাস আগে এটা নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। আইসিডিডিআরবি এবং আইডিসিআর এরা সিদ্ধান্ত নিয়েছিল যে এটা গবেষণা করবে, কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় হঠাৎ দুপুর বেলায় আইসিডিডিআরবি এই সিদ্ধান্তটা জানায়, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো যে এরকম কোনো সিদ্ধান্ত দেবে না। কিন্তু তারা এর পরবর্তী সিদ্ধান্তটা দিতে গিয়ে 1 মাস দেরি করে ফেলেছে। 1 মাস কিন্তু এই সময়ের মধ্যে অনেক বড় ব্যাপার। এই কারণে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরেও চায়নার ভ্যাকসিনের ট্রায়াল কিন্তু আমরা আমাদের দেশে এখনো শুরু করতে পারিনি। শুধু ভ্যাকসিন উৎপাদন হলে তো চলবে না, আমাদের দেশের মানুষের জন্য এটা উপকারী কিনা সেই জায়গাটাও কিন্তু আমাদের নিতে থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে এখন কথা আসতেছে, আলোচনার জায়গাটা আসতেছে, ভ্যাকসিনকে প্রিজার্ভ করার মতন ব্যবস্থা, আমাদের এত লোকের জন্য ভ্যাকসিন প্রিজার্ভ করা এবং ট্রান্সপোর্ট করে আবার প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া, এটাও কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া। সেটার জন্য যদি আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া না হয়, ভ্যাকসিন আমি একদিন দেখলাম -94 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ভ্যাকসিনটাকে রাখতে হবে, তাহলে সেটা একেবারে মফস্বল পর্যন্ত নিয়ে গিয়ে ভ্যাকসিনেশন করা পর্যন্ত এই প্রক্রিয়ার জায়গাটাতে কিভাবে করবে, তার জন্য যদি এখন থেকে হোমওয়ার্ক না হয়, ওইটাও যদি আবার ভ্যাকসিন আবিষ্কার হওয়ার 1 মাস পরে ওইটা নিয়ে তৈরি করলাম বা প্রস্তুতি নিলাম, তাহলে কিন্তু আবারও আমরা পিছিয়ে যাব। তাই আমি বলতে চাইবো আমাদের আন্তরিকতা থাকলে চলবে না, বাজার অর্থনীতি এবং সাম্রাজ্যবাদী ব্যবসার জাতাকলে পড়ে আমাদেরকে এরকম সমস্যায় পড়তে হবে। আমরা এখনই এই বছর এই জাস্ট আমি যখন কথা বলছি তখনই এই ধরনের একটা উদাহরণের কথা বলি যে গত পরশুদিন হঠাৎ করে বিকেল বেলায় ভারত বলে দিল আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কোনো কথা না বার্তা না। এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভারতে গিয়ে বলে এসেছিলেন এইভাবে আপনাদের উপর নির্ভরশীল রপ্তানি যেগুলো আছে এগুলোর ব্যাপারে যদি কিছু করেন আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে ভারতীয় হাইকমিশনকে একটা চিঠিও দিয়েছে। এটা তো সামান্য পেঁয়াজের বিষয়, যেটা নিয়ে মানুষের জীবন মরণের প্রশ্ন নয়। যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, এগুলো নিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু প্রতি মুহূর্তে এই ধরনের বিপদ আসার সম্ভাবনা আছে। তাই আমরা মনে করি আমাদেরকে এই জায়গাটাতে কিন্তু পরিষ্কারভাবে আমাদের এই বিষয়টা থাকতে হবে এবং ভ্যাকসিনেশন ট্রায়ালের জন্য
শুধু চীনের উপর নির্ভরশীলতা হলে চলবে না, অন্যগুলোকেও ট্রায়ালে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়ে ইউনাইটেড আরব আমিরাতের মতো দেশ সামান্য কত লোক বাস করে, 1 কোটি 2 কোটির বেশি লোক হবে না, তারা যদি চায়নার ভ্যাকসিনটা তাদের এখানে ট্রায়ালের জন্য, যে আমাদের 2 মাস আগে সিদ্ধান্ত নিয়ে ট্রায়ালে তারা চলে গেছে, আমরা এখনো ট্রায়ালের জন্য তাদেরকে আমন্ত্রণ করে সেটা আনতে পারি না, করছি, কিন্তু আমাদের এখানে ট্রায়াল এখনো শুরু করতে পারি না। ট্রায়াল যদি শুরু করে না হয়, এই ভ্যাকসিনেশন আমাদের কাজে দেবে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে। যদিও কিছু ইতিবাচক দিক আছে, আমাদের ইপিআই প্রোগ্রামের একটা সাফল্য সারা দুনিয়া ব্যাপী আছে, যেটার ভিতর দিয়ে কিন্তু আমরা এই ধরনের কর্মসূচিটা বাস্তবায়নে আমাদের কিছু অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো দুনিয়াব্যাপী গ্রহণযোগ্য অভিজ্ঞতা, কিন্তু সেই গ্রহণযোগ্য অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। আমরা কোনো অবস্থায় কারো একক মুখাপেক্ষী হয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু এই যে আমাদের, আমি একটু আগে বলছিলাম পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা ভারতের উপরে এককভাবে নির্ভরশীল হয়ে থাকার কারণে আজকে 20 টাকার পেঁয়াজ 100-150 টাকা হয়ে গেছে একদিনের মধ্যে। সুতরাং এটা হতো না। আর টাকা দিয়ে ভ্যাকসিন কিনে আমাদের গরিব মানুষদের কাছে এই ভ্যাকসিন নেওয়াটা করি, যেখানে আমরা মাস্ক পরাইতে পারি না, সেটার জন্য সচেতনতা সৃষ্টি করতে পারি না। আমাদের বিদ্যুৎ বলার জন্য যথাযথভাবে চেষ্টা করেছেন, আমরা কিন্তু পরিষ্কারভাবে জোরালোভাবে সমস্ত কিছুতে আমরা পরিষ্কার বলতে পারি না। যেটা জানুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকে হু বলতেছিল মাস্ক মাস্ক মাস্ক, এটার বিকল্প কোনো কিছু নাই, আমরা এটা এখনো কিন্তু করতে পারি নাই। এই জায়গাটা আমরা এই জায়গাটাতে দেখতে পাই না। আমাদের এখানকার, আমি ছোট্ট উদাহরণ, আমাদের বাংলাদেশে হোলসেল মার্কেটে 1 প্যাকেট মাস্ক কিনতে গেলে পাওয়া যায় 120 টাকা, আর যদি আপনি এটা ফার্মেসিতে দেন 1 প্যাকেট 50টার মাস্কের দাম নেই 500 টাকা। তাহলে বিশ্বাস করেন 120 টাকা আর 500 টাকা, তার মধ্যে কত বড় ডিফারেন্স। আমাদের এগুলোর কোনো নিয়ন্ত্রণ কিন্তু কোথাও আমাদের কোনো জায়গার মধ্যে কিন্তু আমরা এটা পাই না, বাজারে এইটার একটা ভীষণ সংকট আমাদের আছে। সুতরাং এই বিষয়টা বিবেচনা রেখে যদি আমরা এই কাজটা না করি, তাহলে আমাদেরকে বিবেচনা রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের, আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমাদের এখানে এখন তো খুবই গুরুত্বপূর্ণ কথা চলছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য। আমরা মনে করি যে হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের। আমরা একটা জেনারেশনের সংকটে পড়তেছি। জানি না এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সরকার একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তগুলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য, কওমি মাদ্রাসার জন্য প্রযোজ্য হলো না। কওমি মাদ্রাসাটা কি তাহলে যাবে না, এই কি বলে যে করোনা কোভিড-19 সেখানে যাবে না? এই সিদ্ধান্তগুলো এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিলে চলবে না। এবং এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটা পক্ষ খুব জোরালো ভাবে বলতেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, কিন্তু আমি খোলার পক্ষে, আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়ালেখা দিয়ে, কিন্তু আমাদের যেরকম ঘনবসতিপূর্ণ অবস্থা, যেরকম বেঞ্চের ভিতর শিক্ষার্থীদের বসিয়ে আমরা করি, লেখাপড়া করাই, সেই জায়গায় শিক্ষার্থীদের এত কোমলমতি স্টুডেন্টদেরকে রেখে আমরা আসলে এটা কতদূর অগ্রসর হইতে পারবো সেটা দেখা দরকার। আরেকটা বিষয় এক্ষেত্রে আসতেছে, যতক্ষণ ভ্যাকসিন না আসে ততক্ষণ আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের শিক্ষা অফলাইন এবং অনলাইনে শিক্ষা নিয়ে একটা কথাবার্তা আসতেছে। সে অনলাইন শিক্ষার ক্ষেত্রে আমাদের এখানে একটা আমরা দেখতেছি যে মাত্র 20% শিক্ষার্থী, যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, নিচের গুলোর কথা বলতেছি না, স্কুল লেভেলের কথা আমি বলতেছি না, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে কিছু কিছু অনলাইন যে ক্লাস হয়, মাত্র 20% স্টুডেন্ট এগুলোতে অংশ নিতে পারছে। অ্যাক্সেসিবিলিটিতে তাদের অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা 3টা জায়গাতে হচ্ছে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে তাদের স্মার্টফোন এবং ল্যাপটপের অভাব, দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে তাদের ডাটা ক্রয়ের ক্ষেত্রে অবস্থা, তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষকরা এই ধরনের অনলাইনে শিক্ষা দেওয়ার জন্য আসলে মানসিকভাবে আগে থেকে কোনো প্রস্তুত ছিলেন না, বা তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, দেখলাম যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট প্রদান করা হবে। এটা আন্তর্জাতিক মানের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য হবে, এই বিষয়গুলো আমাদের বিবেচনা রাখা দরকার। তো ভ্যাকসিনের ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে কথাটা বলেছেন সেটার উপর ভিত্তি রেখে আমাদের এই ভ্যাকসিন পাওয়ার জন্য প্রায়োরিটি দিয়ে আমাদের যা যা করা দরকার
এখন সমস্ত পথ খোলা রেখে কিন্তু আমাদেরকে ভ্যাকসিন পাওয়ার জন্য এটা করতে হবে। এবং আরেকটা কথা আমি ভ্যাকসিন সংক্রান্ত বলে রাখতে চাই, কোন অবস্থায় যে আমাদের যেরকম টেস্টের বেলায় যে কাজটা করে আজকে আমরা একটা সংকটে পড়েছি, প্রথমে টেস্ট ছিল বিনামূল্যে, এরপরে টেস্টের জন্য হঠাৎ করে কাদের বুদ্ধিতে করেছে এটা জানি না 200 টাকা করলো, যখন মানুষ আর টেস্ট করতে যাচ্ছে না তখন বললো যে 100 টাকা করে, এখন ওইটা দিয়েও মানুষ আর টেস্টে যায় না। সুতরাং এখন থেকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ইপিআই প্রোগ্রামের মতো ভ্যাকসিনেশনের প্রোগ্রামে কোনো টাকা দিয়ে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া যাবে না মানুষদের কাছে। এটা দিলে মানুষ ভ্যাকসিন বিমুখ হবে। একজন লোক যদি কোভিড আক্রান্ত থেকে যায় তাহলে সে আবার পুরো জাতির মধ্যে এটা ছড়াই দিতে পারে। তাহলে আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভ্যাকসিন যেন টাকা দিয়ে আমাদের মানুষকে কিনে ভ্যাকসিন দিতে না হয়, তার ব্যবস্থা এবং সেটার জন্য পরিকল্পনা এখন থেকেই নিতে হবে। না নিলে কিন্তু আমরা এটা মনে করতে চাই না। পৃথিবীর যেসব জায়গাগুলো থেকে আমরা এটা অ্যাকোমোডেট করার সুযোগ আছে সেটার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমাদের নিতে হবে। পরিবহনের ব্যবস্থা, প্রিজার্ভেশনের ব্যবস্থা। আমি যদ্দূর শুনতেছি, আমি জানি না, ইপিআই প্রোগ্রামে আমাদের দেশে মাত্র 10 লক্ষের মতো ভ্যাকসিন একসাথে প্রিজার্ভ করার মতন ব্যবস্থা আছে। আমরা 17 কোটি মানুষ, তাহলে কিভাবে আমরা ভ্যাকসিনটা মানুষের কাছে আমরা দিতে পারবো? এই বিষয়গুলো বিবেচনা রেখে প্রতিটা প্রোগ্রাম আমাদেরকে করতে হবে। রেলের বগির মতো একটার পর একটা বগি, এটা আসতে পরটা আসবে, পরটার পর পরটা আসবে, প্রত্যেকটা যেন চেইন হিসেবে কাজ করে, একটার থেকে একটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেটা আমাদেরকে বিবেচনা রেখেই কাজ করতে হবে। এখানে আমাদের একজন বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, আওয়ামী লীগের উনি মাননীয় সংসদ সদস্য, এই বিষয়গুলো উনি শুনতেছেন, হয়তো আমাদের সবগুলো কথার জায়গা বলে, কিন্তু যেসব বিষয়গুলো বলা দরকার উনি নীতি নির্ধারণী পর্যায়ে এই জায়গাগুলো বলার জন্য চেষ্টা করে, এবং মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই ধরনের কথাবার্তা। খুবই দুঃখজনক ভাবে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একদিন বলেন আমাদের দেশের মানুষের ইমিউনিটি ডেভেলপমেন্ট হয়ে গেছে, ভ্যাকসিনেশনের প্রয়োজন নেই। এই ধরনের কথাবার্তা যদি একজন গুরুত্বপূর্ণ লোকের পর্যায়ে থেকে আসে সেটা বলতে হবে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের আইসিডিডিআরবি এবং আইডিএসসি এর ক্ষেত্রে ঢাকাতে গবেষণা করেছে, তারা দেখেছে ঢাকা শহরে অলরেডি 9% মানুষ আক্রান্ত হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মিডিয়াতে আসছে, এবং 9% যে মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে 6% কিন্তু স্লাম এরিয়াতে আছে। আমরা কিন্তু বারবার বলতেছি আমাদের কি গরিব মানুষরা আক্রান্ত হচ্ছে না, কিন্তু গরিব মানুষরা সেখানে আক্রান্ত হচ্ছে। কেন তাদের মধ্যে মৃত্যু হয়? কারণ স্লাম এরিয়াতে লোক যে বাস করে তাদের ম্যাক্সিমামই 50 বছরের নিচে, 50 লোক সেখানে কম বাস করে। তাই এই বিষয়টাকে বিবেচনা করেই কিন্তু আমাদেরকে পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে। আমি মনে করি সমস্ত পরিকল্পনা যদি আমরা এখন থেকে গ্রহণ করে কাজ না করি, বাজারের উপর সবকিছু ছেড়ে দিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে 20 টাকার পেঁয়াজ যেমন 1 লাফে 150 টাকা, 250, 300 টাকা হয়ে বসবে। সেই ধরনের ভ্যাকসিনেশন নিয়েও এই সমস্যা হবে, জাতিকে একটা মহা বিপদের মুখে আমরা ঠেলে দেব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আবার আসবো আপনার কাছে। আমি যাবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের বাম আন্দোলনতম শীর্ষ নেতা মোহাম্মদ শাহ আলম ভাই গেছে। শাহ আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন সারা বিশ্ব রাজনীতি হচ্ছে, এবং যেটা হচ্ছে যে ভ্যাকসিন বাংলাদেশে কিভাবে আসবে এটা হচ্ছে রাজনীতি নেতৃবৃন্দের সিদ্ধান্তের ব্যাপার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দলগুলা আপনারা কি মনে করেন কিভাবে বাংলাদেশে ভ্যাকসিন আসতে পারে, যদি একটু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। সবাইকে শুভেচ্ছা জানাই। শোনা যাচ্ছে? শোনা যায়? আচ্ছা, এখানে আলোচক যারা আছেন সবাইকে প্রথমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ যারা আলোচনা করেছেন সবাই খুবই ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বহু কথা ইতিমধ্যে চলে এসেছে। আমি ওইদিকে যাব না, আমার আলোচনা দীর্ঘ করার করার প্রয়োজন আমি মনে করছি না। 1 নম্বর হলো আমাদের দেশে প্রথমে প্রশাসন বা বিভিন্ন জনে একটু সিরিয়াস ছিল, পুলিশ বাহিনীও সিরিয়াস ছিল। প্রথম যখন শুরু হয় মানুষের ভিতর এটা নিয়ে আতঙ্ক ছিল, মানুষ শঙ্কিত ছিল। কিন্তু 1 মাসের যেতে না যেতেই হার্ড ইমিউনিটির কথা বইটা মানুষকে ছেড়ে দেওয়া হলো,
এখন প্রথম দিকে যদি মানে লোকাল প্রশাসন, তারপরে লোকাল বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন ওই যে ইউনিয়ন কাউন্সিল হইতে সব জায়গায় একটা নেটওয়ার্ক করা হইতো, তাহলে আজকে মানুষকে ডিসিপ্লিনে রাখা যেত। যেটা কেরালা করেছে, কেরালা ভারতের মানে কেরালা সেটা উদাহরণ। কিন্তু আমাদের এখানে যে হার্ড ইমিউনিটির কথা বলে এটাকে ছেড়ে দেওয়া হলো। এখন মানুষের উপর দোষ দিচ্ছে উল্টা, যে মানুষ মাস্ক পরে না। আরে প্রথম দিকেই তো এটাকে ছেড়ে দেওয়া উচিত হয় নাই। প্রথম তো একটু মানে পুলিশ বাহিনীও সিরিয়াস ছিল, তারা বেশ কয়েকজন তখন মৃত্যুবরণ করেছে। সেটা ছেড়ে দেওয়া হলো কেন? এখন মানুষের উপর দোষ দিয়ে নিজের দোষ দেখার জন্য মানে ঢাকার চেষ্টা করছে। এটা তো খুবই গর্হিত। এক, দুই নম্বর যেটা হলো, এই ক্ষেত্রে আমি এটা বললাম, এইটা আমাদের জন্য ডিজাস্টার হবে। আমরা যেটা লুকাইতে চাচ্ছি, এই যে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বললেন স্লাম এরিয়াতে কত পার্সেন্ট। আমাদের দেশের মানুষের তো নিজের জীবন সম্পর্কে আগে থেকেই, কোভিড আসার আগে থেকেই আমাদের দেশে, গরিব দেশ, মানুষের জীবন সম্পর্কে মানুষ সচেতন না, উন্নত দেশের মতো সচেতন না। মৃত্যু, অ্যাক্সিডেন্টে মরে, বিভিন্ন মরে, এগুলো স্বাভাবিক মরে যাচ্ছে। এবং এই গরিব মানুষগুলোর সম্পর্কে এই অবজ্ঞাটা আছে আমাদের দেশের। এই যে মানে প্রশাসনের বিভিন্ন এবং বহু রাজনীতিবিদদেরও এরকম নাক ছিটকানো ভাব, এটা আমরা দেখি। এটাও খুব অমানবিক। এটা আমি বললাম। এইখানে এইটা যে আমরা যদি হাইট করি, এইটা ঢাকের বাড়ি কাপড়ের নিচে থাকবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ এখন 1 নম্বরে চলে যাচ্ছে। এখানে মৃত্যুর হার অসম্ভব ভাবে বেড়ে গেছে এবং ওই দেশটা খুবই ঘনবসতিপূর্ণ। আমাদের দেশটা তার থেকে ঘনবসতিপূর্ণ। ওই ভারতের তো কোটি কোটি মানুষ, সেটার এফেক্ট আমাদের এখানে। আমি একটা টিভি প্রোগ্রামে আছি, আমি শেষ করে আপনার সাথে কথা বলবো, আমি টেলিফোন করবো। সেটি আমাদের দেশে খুব প্রভাব বিস্তার করবে বলে আমার মনে হয়। সেই জন্য আমাদের এখানে সচেতন থাকা দরকার। এইটি আমি বললাম, এই কতগুলো কথা। এখানে এখনো টাইম আছে, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব সেটা আমাদের দেখা দরকার। সরকার থেকে রিপোর্ট দিচ্ছে মৃত্যু এত, অমুক এত, আক্রান্ত এত, কিন্তু টেস্ট হচ্ছে কত? আমাদের টেস্ট প্রথমে মানুষ মানে টেস্টে দিচ্ছে টাকা। ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বললেন টাকা ইম্পোজ করে দেওয়া হলো। এগুলো তো অনুৎসাহিত করার জায়গা মানুষকে। ওই যে হার্ড ইমিউনিটির যে মূল পলিসি গভর্নমেন্টের মাথায় ঢুকছে, হার্ড ইমিউনিটির মধ্য দিয়ে মানুষ সেভ হয়ে যাবে, এবং ওইটা থেকে টোটাল পলিসিটা, ইচ এন্ড এভরি পলিসি, তারা এইটাকে নীতি নির্ধারণের মূল বিষয় ওইটা, ওখান থেকে তারা সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষজ্ঞ টিম যেটা করছে, ওদের যে পরামর্শ সেগুলো নেয় না। এবং এই বিশেষজ্ঞ কমিটি রেডিও টেলিভিশনে বিভিন্ন জায়গায় তারা নিজেরা অভিযোগ করেছে, সেটা আমরা দেখছি। যাক, এটা আমাদের দেশের চাই। আজকে ভ্যাকসিন নিয়ে যেটা কথাটা মূল আলোচ্য বিষয়, ভ্যাকসিনের যেটা হলো, এইখানে মেধা সত্ত্ব, প্রপার্টি রাইট, এই বিশ্ব মহামারীর ভ্যাকসিনে রাখা যাবে না। মেধা সত্ত্ব আইনের আওতায় এই ভ্যাকসিন যেন না থাকে, এই প্রপার্টির রাইটের জায়গায় এই ভ্যাকসিন যেন না থাকে। এই ভ্যাকসিনটাকে উন্মুক্ত করে দিতে হবে। এবং এই ভ্যাকসিন প্রফিট মোটিভ থেকে, মানুষের জীবন বাঁচানোর দিক থেকে না। এখন যে কম্পিটিশন গুলো হচ্ছে, এভরিথিং, তার ড্রাইভিং ফোর্সটা হলো প্রফিট।
ডোন্ট ম্যান হিউম্যান সিভিলাইজেশনটাকে রক্ষা করার জন্য এগুলো করা এটা হচ্ছে না। এদের ড্রাইভিং ফোর্সটা মূলত প্রফিট। এইখান থেকে এটা ইনহিউম্যান। পৃথিবীতে যারা এখন লিড করে তারা তো হিউম্যানিটির ধার ধারে না। আমেরিকা WHO থেকে তার ফান্ড উদ্ধার করছে, ওখানে সাথে সে নাই। সে এখন আমেরিকা ফার্স্ট বলে কনজারভেটিভ ইকোনমিতে চলে গেছে, একদম কনজারভেটিভ ইকোনমি, আমেরিকা ফার্স্ট, আমেরিকা প্রথম, এই জায়গায় চলে গিয়েছে। এবং বিভিন্ন জায়গায় উগ্র জাতীয়তাবাদী মানে কর্তৃত্ববাদী জনতুষ্টবাদী সরকারগুলো এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। এরা নিজেরাই দেখছে। তাইলে এইখানে গোটা বিশ্ব একটা বিপদের মধ্যে আছে, গোটা বিশ্ব। তাইলে এইটাকে আমি যেটি বললাম, এটাকে ফ্রি, এটা বিশ্ব মহামারী, এটা বাংলাদেশের বিষয় না, এটা ইন্ডিয়ার বিষয় না, এটা আমেরিকার বিষয় না। গোটা মানে সিভিলাইজেশন, মানব প্রজাতির উপর একটা আক্রমণ। এটা গোটা মানব জাতিকে এটাকে প্রতিরোধ করতে হবে। এবং WHO যেটা আছে তাদেরকেই এই সমস্ত ভ্যাকসিনেশনের ব্যবস্থা এটা করতে হবে এবং এটা ফ্রি ডিস্ট্রিবিউশনের জায়গায় যেতে হবে। এটার জন্য গোটা পৃথিবীর বিভিন্ন দেশ WHO কে ফান্ড, মানে আমরা যেটা প্রস্তাব করবো WHO কে এটা ম্যানেজ করার জন্য ফান্ড তৈরি করবো, এবং কি মাধ্যমগুলো হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কিভাবে এই তার অ্যারেঞ্জমেন্ট গুলো হবে সেটা ঠিক করুক বিভিন্ন সরকারের মাধ্যমে। কিন্তু এই যে এইটা যদি ফ্রি দিতে হয় ওইখানে তাকে ফান্ড দিতে হবে। কিন্তু আমেরিকা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেছে, আমেরিকা ইরান চুক্তি থেকে বেরিয়ে গেছে, সে তো পৃথিবীকে ভাগ করে ফেলছে। এখন আমাদের এই রিজনে চায়না, মানে ভারত এবং চায়না একটা মল্লযুদ্ধতে নেমে গেছে, যার ফলে পেঁয়াজের এম্বার্গোতে আমাদেরকে পড়তে হচ্ছে। আমাদের পেঁয়াজের এম্বার্গো না, ইট ইজ এ পলিটিক্যাল ট্রাম্প কার্ড। এটা মানে নানা টানাপোড়েন আমাদের দেশে, এই ভূ রাজনীতির একটা প্রভাব আমাদের দেশে এখন এসে দাঁড়ায় পড়ে গেছে। এই জায়গাটা আমরা দেখছি যে যাকে এই বিষয়ে লম্বা রাজনীতির কথা আমি বলতে চাই না। এখন আমাদের কথা হলো এই বিশ্ব মহামারী মানব প্রজাতিকে রক্ষা করতে হবে। বিজ্ঞানীরা এটা চেষ্টা করতেছে, মেধা সম্পন্ন মানুষরা এটা চেষ্টা করছে। বিজ্ঞান বিজয়ী হবে সেটা আমরা মনে করি। এবং এই বিজ্ঞান বিজয়ী না হলে অদৃষ্টবাদের জায়গাটা আরো বাড়বে আমাদের দেশে। এই যে আমরা বলছি মার্চ পড়ো, আমাদের দেশের এই যে মানে কিছু মৌলানা যারা গ্রামগুলোকে কন্ট্রোল করে, তারা তো বিভিন্ন ওয়াইজ নসিহত করে মানে বহু কথা তারা বলেছে। মুসলমানদের আক্রমণ করবে না, হিন্দুদের আক্রমণ করবে, ইহুদিদের আক্রমণ করবে, এগুলো বহু কথা বলছে। এখানে নানা রকমের বিভ্রান্তি তারা মানে সৃষ্টি করছে। এখনো তাদের এই ভাবাদর্শিক প্রভাব আমাদের মানে লোক সমাজের মধ্যে আছে। এটাও একটা আমাদের লড়াই এখানে করতে হবে। ভ্যাকসিন যদি আসে, বিজ্ঞান বিজয়ী হবে, উদ্দিষ্টবাদীরা পরাজিত হবে। কিন্তু সেই ভ্যাকসিন যেন লুটেরাদের হাতে, এবং যারা মানুষের জীবন নিয়ে খেলে তাদের হাতে। আমরা শাহেদ দেখছি, শাহেদরা বসে থাকবে না তো। হ্যাঁ, এখন এখানে আমাদের বিভিন্ন ওই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। ভ্যাকসিন তো যে ভারত থেকে আনবে, অমুক এটা করবে, অর্থাৎ তারা ব্যবসাটা এখানে চালাতে চায়। এইটাকে ব্যবসা মুক্ত করতে হবে, যেহেতু এটা বিশ্ব মহামারীর বিষয়, কোনো পার্টিকুলার দেশের বিষয় না, মানব প্রজাতিকে রক্ষা করার বিষয়। এই কথাটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের জায়গা থেকে এবং আমাদের সাথে যাদের গোটা বিশ্বব্যাপী কমিউনিস্ট পার্টি তো সর্ব জায়গায় কম বেশি আছে,
এই জায়গায় এই ফোরাম থেকে আমরা এই আওয়াজটা তুলবো যে মানুষের মানে সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য চিকিৎসা, এই আওয়াজটা আজকে তুলতে হবে এবং এই মহামারী থেকে আমাদের নিজেদেরকে যেমন রক্ষা করতে হবে এবং টোটাল মানব জাতিকে রক্ষা করার লড়াইও আমাদেরকে করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমি সালাম আমার ভাই, আবার বক্তব্য আসবো আপনার কাছে। করলাম। আবার আসবো আপনার কাছে। আমি যাবো মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, যিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মানে সরকারের নীতি নির্ধারক ইয়েতে যিনি ভূমিকা রাখেন। আমরা মহিউদ্দিন খান আলমগীর ভাই, আমরা শুনতে পেলাম যে অনেক বক্তা বললেন যে বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে একটা দুদুল্যমান অবস্থা, কোন দিকে যাচ্ছে বাংলাদেশে, কি বলবেন? এবং অনেক প্রশ্ন আমাদের অনেক আলোচনা তুলেছেন। একটু কাইন্ডলি আনমিউট করতে হবে। আলমগীর একটু আনমিউট করতে হবে, আপনাকে মিউট করা, একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। স্ক্রিনে টাচ করলে হবে। জি, স্ক্রিনে একটু কাইন্ডলি টাচ করেন, এই মোবাইলের স্ক্রিনে টাচ করলে হবে। আমরা শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি একটু আনমিউট করতে হবে। আপনি একটু মোবাইলের স্ক্রিনে একটু জি জি, এখন ঠিক আছে? আচ্ছা, জি। আপনাদের সকলকে ধন্যবাদ। যে প্রশ্নের অবতারণা করা হয়েছে তার সরাসরি উত্তর দেওয়ার আগে একটি বিষয়ের প্রতি আমি আপনাদের সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে মহামারী প্রতিরোধ করার ইতিহাস মোটামুটি সফলতার ইতিহাস। আমাদের এখানে ম্যালেরিয়া ছিল নাই, আমাদের এখানে পোলিও ছিল নাই, যক্ষ্মা ছিল শেষ হয়ে গেছে, আমাদের এখানে কলেরা ছিল, গুটি বসন্ত ছিল, এগুলি সব শেষ হয়ে গেছে। এগুলি শেষ হওয়ার প্রক্রিয়ায় যে পদক্ষেপগুলো সরকারের পক্ষে নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলো গণ সচেতনামূলক এবং প্রথম দিকে যে কথাগুলো বলা হয়েছে যে জনগণ সচেতন নয়, সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়নি। এবং এই আলোকে কথা আমি নির্দ্বিধায় বলতে চাই যে আমাদের এই কোভিড-19 প্রতিরোধে গণ সচেতনার কোনো অপ্রতুলতা নাই। জনগণ সচেতন, জনগণ যখন এই চিকিৎসার উপকরণগুলো পাবে, জনগণ যখন সেবার উপকরণ পাবে, তখন জনগণ স্বতঃপ্রণোদিত হয়ে যেখানে এই সেবা লভ্য, ওই চিকিৎসা লভ্য, ওই টিকা লভ্য, সেখানে যাবে এবং এখানে কোনো অসচেতন কোনো পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। একথা বলার পর যে কথাটা আমি বলতে চাইবো তাহলে আমরা আমাদের দেশে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা এই কোভিড-19 প্রতিকূলে উদ্ভাবন করতে সক্ষম হয়নি এবং আমরা যে করতে পারবো এই সময়কালে এই আশা আমি করছি না। অন্য কথায় পৃথিবীর অন্যান্য এলাকায়, অন্যান্য দেশে এই প্রতিষেধক টিকা উদ্ভাবনের উপর আমরা মোটামুটি ভাবে নির্ভরশীল এবং যদি নির্ভরশীল হই তাহলে এই কথা আমাদের মনে রাখতে হবে, যেখান থেকে যথাসম্ভব উৎকর্ষ নিরিখে যা লভ্য তা আমদানি করার জন্য এবং আমদানি করে তা ব্যবহার করার জন্য আমাদের তরফ থেকে যা করণীয়, সরকারের তরফ থেকে, সমাজের তরফ থেকে যা করণীয় তা করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এই কথা আমি স্মরণ করে দিতে চাই আমাদের সবাইকে যে বাংলাদেশই সম্ভবত পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে গড়ে 15,000 লোকের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক বা সমাজ স্বাস্থ্যকেন্দ্র আছে। এটা কোথাও নাই, পৃথিবীর অন্য কোথাও নাই, ভারতেও নাই। অন্য কথায় যে অবকাঠামো, প্রাকৃতিক অবকাঠামো দরকার জনগণের সঙ্গে সংযোগ রাখা এবং প্রতিষ্ঠিত গেলে সে প্রতিষ্ঠিত প্রয়োগ করা, তার প্রাথমিক যে কাঠামোটা আমাদের মধ্যে বিদ্যমান তা করার জন্য আমাদের ভিন্নতর কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না। কাজে সবচেয়ে বেশি আমরা জোর দিচ্ছি এই লভ্যতার উপর, এই প্রতিষেধক টিকার লভ্যতার উপর এবং এই প্রতিষেধক টিকা যেখানেই লভ্য হয় সেখান থেকে আমরা এটা আনার জন্য বদ্ধপরিকর থাকবো। আনার জন্য সরকারের তরফ থেকে, সমাজের তরফ থেকে যে ব্যবস্থা যতটুকু নিপুণতার সাথে গ্রহণ করা সঙ্গত তা আমরা সবসময় করতে থাকবো। তারপরে যে কথাটি আসে তাহলে এই প্রতিষেধক আমরা কিভাবে বা কি মূল্য বিতরণ করব। আমি সুস্পষ্টভাবে এই কথা জানাতে চাই যে সরকারের তরফ থেকে, সমাজের তরফ থেকে এই প্রতিষেধক টিকা যাতে সুলভে কিংবা বিনামূল্যে বিতরিত হয় তার জন্য আমাদের মনোযোগ থাকবে। আমরা ম্যালেরিয়ার প্রতিষেধক
কলেরার প্রতিষেধক, গুটি প্রতিষেধক কিন্তু বিনামূল্যে বিতরণ করেছি। আমরা এটাও বিনামূল্যে বিতরণ করতে চাই। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 17 বা 18 কোটি লোককে প্রতিষেধক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমাদেরকে বলা হয়েছে, আমি অজ্ঞ এক্ষেত্রে, কিন্তু তথাপি আমি বলতে দ্বিধা করছি না, বলা হয়েছে যে 1/4 লোকদেরকে যদি আমরা প্রতিষেধক দিতে পারি, তাহলে এদের তরফ থেকে সম্ভাব্য যে রোগ বহন করার যে সক্ষমতা, সে সক্ষমতা অন্য দিক থেকে স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। এবং যদি কমে যায়, তাহলে আমরা 17 কোটি লোককে প্রতিষেধক দেব, এটা আমাদের প্রয়োজন হবে না। আমরা 4 কোটি 5 কোটি লোককে প্রাথমিক পর্যায়ে যদি প্রতিষেধক দিতে সক্ষম হই, তাহলে এই মৃত্যুর হার, এই সংক্রমণের হার আমাদের আশাপ্রদভাবে কমে আসবে। এই কথা বলার পর আমি যে কথা বলতে চাইবো তাহলে এই, আমাদের বাঁচতে হবে। আমাদের কেবলমাত্র প্রতিষেধক পাওয়ার জন্য, রোগীর সেবা পাওয়ার জন্য সকল কিছু বন্ধ করে দেব, সংক্রমণ বন্ধ করে দেব, তাহলে তো আমরা বাঁচতে সক্ষম হব না। কোনো এক বামপন্থী নেতা কদিন আগে আমাকে বলেছিলেন যে আমাদের দেশের সবচেয়ে বড় রোগ হলো ক্ষুধা। কাজে এই ক্ষুধা যাতে আমাদের আক্রমণ না করে, সেজন্য আমাদের কাজ করতে হবে। সেজন্য কৃষি ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম অবাধ রেখেছি। সেজন্য ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রে আমাদের কার্যক্রম আমরা পুনর্বার চালু করেছি। এবং সেজন্য অন্যান্য ক্ষেত্র যেখানে মোটামুটি ভাবে সচেতন প্রতিষেধকতার ভিত্তিতে আমরা কাজ করতে পারি, সেখানে আমরা কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা মনে করি দীর্ঘ মেয়াদে এই ধরনের রোগ বালাই আমরা কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারবো না যদি না আমরা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারি, যদি না আমাদের যে মৌলিক প্রয়োজন জীবনের, সেই মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যে দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রীর প্রয়োজন, তা আমদানি করতে পারি কিংবা উৎপাদন করতে পারি। এবং এই কথা মনে রেখেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর এর সাথে প্রাসঙ্গিক যে কথা, সেটা হলো শিক্ষা। হ্যাঁ, শিক্ষা আমরা বন্ধ করে রাখতে পারবো না। আমরা মাঝে এটা চিন্তা করেছিলাম, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন ভিন্ন রকম ভাবে আমরা চিন্তা করছি। আপনারা সুইডেনের কথা চিন্তা করুন। ইউরোপে তারা বিভিন্ন রাষ্ট্রে যেসব প্রতিষেধকমূলক পদক্ষেপ নিয়েছে, তার থেকে ভিন্নতর পদক্ষেপ, মিশ্র পদক্ষেপ কিন্তু সুইডেন নিয়েছে। সুইডেন এই পদক্ষেপগুলো নিয়ে প্রাথমিক পর্যায়ে যতটুকু এটা নিবারণ করা ইপ্সিত ছিল, ততটুকু করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সুইডেন কর্তৃক নিবারণমূলক, প্রতিষেধকমূলক যে পদক্ষেপগুলো, সেগুলো অন্য সকলের কাছেও গ্রহণযোগ্য। আমরা এটা ভালোভাবে বীক্ষণ করছি এবং এটা আমাদের দেশে যদি যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, তা যথাযথভাবে আমরা প্রয়োগ করে কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমাদের তরফ থেকে যা করণীয়, তা এই কোভিড-19 প্রতিষেধক আনা এবং প্রয়োগ করার জন্য যা পদক্ষেপ, তার সাথে মিলিয়ে সম্মিলিতভাবে আমরা প্রয়োগ করে এই সমাজকে সুখী এবং সমৃদ্ধ সমাজে আমরা রূপান্তরিত করতে চাই, উন্নীত করতে চাই। সর্বশেষ যে কথাটা আমি বলবো তা হলো এই যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই কোভিড-19 সংক্রমণ বন্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য সরকারের তরফ থেকে যা যা করণীয় সীমাবদ্ধতার মধ্যে, তা করার জন্য আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব। এবং এই অগ্রাধিকার দেওয়ার সাথে সাথে যে বিষয়ে উৎপাদনের ক্ষেত্রে, শিল্প উৎপাদনের ক্ষেত্রে, আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, শিক্ষা ক্ষেত্রে যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো আমরা সুচারুভাবে নেওয়ার জন্য সবসময় তৈরি থাকবো। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাইবো তা হলো এই যে সকল ক্ষেত্রে সকল কিছু সুনিপুণ ভাবে সকলের সন্তুষ্ট অনুগামী আমরা অর্জন করতে সক্ষম হব, এটা আমরা আশা করছি না। কিন্তু আমাদের শক্তি সর্বাত্মকভাবে প্রয়োগ করে সকলের সমর্থন নিয়ে আমরা আশা করি কোভিড-19 অন্যান্য দেশে যে তাণ্ডব সৃষ্টি করেছে, পার্শ্ববর্তী ভারতেও যে তাণ্ডব সৃষ্টি করেছে, সেই তাণ্ডব থেকে আমরা আমাদের জনগণকে পরিত্রাণ দিতে সক্ষম হব। আমি উপসংহারে বলতে চাই, আজকে যারা বিশেষজ্ঞ হিসেবে এখানে তাদের মত দিয়েছেন, তাদের মতামতকে আমরা ব্যক্তিগতভাবে আমি মূল্য দেই এবং আশা করি তাদের কথাগুলো আমরা আমাদের সরকারের, আমাদের বাংলাদেশ সমাজে প্রয়োগ করার ক্ষেত্রে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করতে সবসময় তৈরি থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, আমরা একটু যাবো আমাদের অতিথির কাছে আবার।
আবার খুব সংক্ষিপ্ত আমরা আবার আসবো আপনার কাছে। আমি যাবো একটু আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসান। শাহরি হাসান, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে খুব সংক্ষিপ্ত হবে প্লিজ। ধন্যবাদ আপনাকে। কঠিন প্রশ্ন করা যাবে না, সহজ প্রশ্ন করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। না, মূলত প্রশ্ন করার মতো কিছুই নেই। আমি আপনারা প্রাজ্ঞ বিজ্ঞ গণিতজ্ঞ যারা আছেন তাদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তো একজন সাধারণ নাগরিক হিসাবে কিংবা এই বিশ্ব সংসারের একজন মানুষ হিসাবে আমারও যে চিন্তা চেতনা, সেই থেকে আপনাদের বক্তব্য থেকে সারসংক্ষেপগুলো নিয়ে এক দুটো বিষয়কে যদি আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি সেটা। ডাক্তার রফিকুল ইসলাম জিন্নাহ, আমি আপনাকে শ্রদ্ধা জানাই, আপনাকে শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাই এই জন্যই যে আপনার আলোচনা থেকে শুধু আমরা সাধারণ নাগরিকই নয়, সরকার সংশ্লিষ্ট যে সব হাতগুলো আছে কিংবা যারা চিকিৎসা নিয়ে কাজ করেন তারও নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন এবং অনেক বিষয়গুলো জানতে পেরেছি এবং মূল্যবান কথাগুলো যথার্থ অর্থে কেউ কেউ কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। আমি একটু কমেন্টগুলো তুলে আনতে চাই এই কারণেই যে আমাদের এই অনুষ্ঠান দেখার কারণে, আপনাদের কথা শোনার কারণে, আপনাদের মতো গুণীজনদের কথা শোনার পর সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয় বা তারা কতটুকু উপকৃত হয়েছেন। যেমন আমি ছোট্ট করে বলি, শিরিন আফরোজ আনু নামের একজন লিখেছেন, চমৎকার উপদেশমূলক কথাগুলো বলেছেন জনাব ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আদেশ বড়ুয়া লিখেছেন গুণীজনদের প্রতি শ্রদ্ধা। আরেকজন লিখছেন গুণীজনদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। তার মানে কি? তার মানে এই অনুষ্ঠানটা জনসাধারণকে, যারা শ্রোতা বা যারা দেখছেন তাদের কিছু দিয়েছে, এটাই আমাদের প্রাপ্তি। এবার আসি অন্য প্রসঙ্গে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া যথার্থ বলে গেছেন যে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে দৃষ্টিপাত করা খুবই জরুরি মনে করি। এর আগে একটু মনে রাখা চাই, আমরা 3টা ভাষা পৃথিবীতে সম্ভবত প্রচলিত বেশি, অনেক গুণীজনরা বলে থাকেন। 3টা ভাষা বলতে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় বেশিরভাগ দেশে সরকার কিংবা সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারা এক ভাষায় কথা বলেন, অনেক রাজনীতির কৌশলের কথা বলেন কিংবা আপনার সরকারের পক্ষ বিপক্ষ চিন্তা করে কথা বলেন। ঠিক বিরোধী রাজনীতিক যারা করেন তারা আরেক ভাষায় কথা বলেন, সেখানে একটা আক্রমণের বিষয় থাকে, দোষ খোঁজার বিষয় থাকে। আবার যারা কোনো দলই করেন না, রাজনীতির সাথে সংশ্লিষ্ট নন, কিন্তু কাজ করেন জনগণ, সাধারণ জনগণ কিংবা সাধারণ জনগণের কোনটা গোষ্ঠী, তারা একটা ভাষায় কথা বলে। এখন এত ভাষার মাঝে মানুষের ভাষায় কথা বলার যে বিষয়টা, আমরা প্রত্যেকের কাছে থেকে সেই বিষয়টাই যা পাই সেটা আমাদের লাভ। আর রাজনীতি কিংবা কৌশলগত কিংবা আচরণগত ভাবে বিভিন্ন আঙ্কিক কথা বললে আমাদের জন্য একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়ায়। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া বলেছেন খাবারের জন্য মানুষকে বাইরে বের হতে হবে এবং সে কারণেই মানুষ বের হচ্ছে এবং 70% মানুষ, আনুমানিক 70% মানুষ মাস্ক ব্যবহার করছে না। আমি একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন করোনা বা কোভিড-19 শুরুর থেকে, প্রচুর ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক ব্যবহার করা যে খুব দরকারি এবং এটা যে প্রয়োজনীয় এটা বোঝার জন্য ওনাদের 4 মাস সময় লেগেছে। 4 মাস পরে তিনিরা বুঝতে পেরেছেন যে মাস্ক ব্যবহার করা উচিত এবং সেটাকে তখন বাধ্যতামূলক করা হলো। বাধ্যতামূলক করার পর যেটা হলো, ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার ভাষায় যদি বলি, এবং সেটা বাস্তবতা, 70% মাস্ক ব্যবহার করে না। অর্থাৎ বাধ্যতামূলক কি কিংবা বাধ্যতামূলক না কি সেটা ফারাকটা আমরা বুঝতে পাই না। এই হচ্ছে একটা বিষয়। এটার সঙ্গে যদি আমি ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর, মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সরকারে অনেকবার ছিলেন, আপনার প্রজ্ঞা অনেক বেশি, আপনি যে বিষয়টা নিয়ে এসছেন, জনগণ সচেতন আছে, কিন্তু বিষয়টা হচ্ছে জনগণ সচেতন আছে আমরা কিভাবে বুঝবো? ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার ভাষায় বোঝা যায় যে জনগণ কিন্তু সচেতন নয়। তাহলে আপনার বক্তব্য থেকে আমরা একটা দিক পাচ্ছি, আমি জনগণ সচেতন আছি, বিশ্বাস করে যদি বেরোতে চাই তাহলে আমি নির্দ্বিধায় বেরোতে পারি। আবার ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার ভাষা থেকে আমরা একটু সংযুক্ত আছি যে মানুষ সচেতন নয়, আমার বের হওয়াটা নিরাপদ নয়, আমাকে বুঝে শুনে বের হতে হবে। অর্থাৎ এই যে দ্বিমুখী একটা বিষয় আলোচকদের বক্তব্য থেকে এসেছে। এরপর যেটা ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর, মাননীয় সংসদ সদস্য, বলছেন মহামারী কিন্তু বাংলাদেশে আসলে আপনি আগে যেটা বলেছেন, আমরা এগুলোকে কলেরা বা এই জাতীয় ম্যালেরিয়া অনেক কিছু ছিল, হ্যাঁ, সবগুলোকে আমরা দূরীভূত করতে পেরেছি, আমাদের সরকার তার চেষ্টা দূরীভূত করছে। একটু প্রশ্ন থেকে যায়, তখনকার মহামারীর সময়ে মৃত্যু কি ছিল? এখন যেমন প্রতিদিন 30 জন 40 জন 50 জন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই মারা যাচ্ছে কোভিড-19, তখন কিন্তু এভাবে মারা গিয়েছে। মারা যাওয়ার পর অনেক পরে গিয়ে একটা সময় সেটা শেষ হয়েছে। হ্যাঁ, তা আমরা যাতে মৃত্যু না হয় সেই জায়গাটাকে আগে বন্ধ করতে হবে আমাদেরকে, তার আগে আমাদেরকে উঠতে হবে। মোহাম্মদ জাহাঙ্গীর প্রত্যেকটা কথা চমৎকারভাবে বলেছেন এবং আমাদের মনে হয় সবাই শুনেছেন, সেই বিষয়গুলো আমাকে পুনরাবৃত্তি দরকার নেই, তবে একটু বলি। যেমন উনি বলেছেন এবং আমরা জানি, মাননীয় সংসদ সদস্য জানেন, এই আমি প্রসঙ্গক্রমের কথা টানছি, যেমন ভারত
কথা নেই, বার্তা নেই, পূর্ব নির্দেশনা নেই, হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই দেশের মানুষের জন্য তার জীবন বিলিয়ে দিতে তৈরি, তিনি পর্যন্ত ভারতকে বলেছেন যে দেখুন, আপনারা এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়ার আগে আমাদের কিন্তু জানাবেন। তখনও কিন্তু পেঁয়াজের ব্যাপারটি ছিল, জানাবেন। তারা কিন্তু জানায়নি। আমরা সেদিনই কিন্তু তাদেরকে ভালোবাসার নিদর্শন স্বরূপ ইলিশ রপ্তানি করেছি, তাদের দুর্গা পূজায় যেন তারা একটু আনন্দে থাকতে পারেন। আর সেদিনই তারা আমাদেরকে পেঁয়াজটা বন্ধ করে দিলেন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। ওই যে তিনি বলেন পেঁয়াজটা বড় বিষয় নয়, কিন্তু এই যে রাজনীতি, এই যে আমার বন্ধু রাষ্ট্র, আমার পাশের রাষ্ট্র, আমার সবচেয়ে বন্ধু রাষ্ট্র, তার মাধ্যমে আমরা এই ছোট্ট যে আক্রান্তটা হয়েছি, আমার বর্ডারে প্রায় প্রতি মাসেই মৃত্যু হয় কিন্তু ওই দেশের সীমান্ত রক্ষীর গুলিতে। আমরা কিন্তু একজন তো মারি না, কিন্তু ভারতের একজন নাগরিক কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষীদের গুলিতে মারা গেছে, এরকম খুব নেই বললেই চলে। এই যে আমেরিকার যে রাজনীতিটা ভ্যাকসিন নিয়ে একটু আগে যিনি জাহাঙ্গীর সাহেব বলে গেলেন, এই বিষয়গুলো, তারপর আপনার মাস্ক নিয়ে সচেতনতা, সিদ্ধান্ত নিতে যে সরকারের কখনো কখনো বিলম্বে বিষয় আছে, সেগুলো, ভ্যাকসিন সরবরাহের বিষয়টা সবচেয়ে মূল্যবান কথা বলেছেন জাহাঙ্গীর সাহেব। এই সবকিছু মিলিয়ে আপনাদের কথা থেকে যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে পরবর্তীতে যখন আপনারা কথা বলবেন, এর একটা নির্দেশনা যদি জনগণ পায় তাহলে জনগণ উপকৃত হবে। আপনাদের এই মূল্যবান মতামত, আপনাদের বক্তব্যের জন্য নিশ্চয়ই আমরা উপকৃত হয়েছি। আপনাদের সবাইকে শ্রদ্ধা, সবাইকে কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু যাবো আমাদের ডক্টর জিন্না ভাই, জিন্না ভাই, যে প্রশ্নটা আগে করছিলাম যে বাংলাদেশে এই ভ্যাকসিনটা পেতে কি করা দরকার, কি আপনার কি পরামর্শ রয়েছে? অবশ্য এখান থেকে পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে কিনা, তবে আমি একজন এখনো বাংলাদেশের নাগরিক হিসেবে কতগুলো কথা বলতে চাই। আমাদের কিন্তু কতগুলো কনসেপ্টের ব্যাপার নিয়ে আমাদের সমস্যা আছে, এবং আমাদের শাহ আলম সাহেব ভালো কথা বলেছেন। যে একটি কথা বলেছেন, আমি যদি প্রথম থেকে ফলো আপ করি, এই হার্ড ইমিউনিটির যে কনসেপ্টটা, এটা কিন্তু আমার ভারতীয় একটি পত্রিকায় আমার সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হার্ড ইমিউনিটি সম্পর্কে কি ধারণা। তখন আমি একটি কথা বলেছিলাম, দেখুন আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যে হার্ড ইমিউনিটি হতে গেলে আমাদের বিজ্ঞানীদের ভাষায় শতকরা 60% লোকের এফেক্টেড হতে হবে। এটা কিন্তু এই 40% বা 30% বা 20% এগুলোর কথাটা বিজ্ঞানসম্মত নয় হার্ড ইমিউনিটি। এবং হার্ড ইমিউনিটিটা কারা কারা প্রিন্সিপালে প্র্যাকটিস করেছে, আমি যদি দেখি যুক্তরাষ্ট্র বলেন, আপনি হলো ব্রাজিল বলেন, এরা কিন্তু এটার কিছুটা পরোক্ষভাবে জিনিসটাকে তুলে ধরেছে, এবং তার ফলে আমি সেই দেশগুলো নিয়ে সবচেয়ে বেশি দেখছি। আমি অত্যন্ত শ্রদ্ধাভরেই বলছি, মহিউদ্দিন সাহেব বলেছেন একটি কথা, যে সুইডেনের কথা, এটা নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সারা দুনিয়াতে। সুইডিশ সোসাইটিটা কমপ্লিটলি ইউরোপের অন্যান্য দেশ থেকে একটু ব্যতিক্রম আছে, এরা খুব ইনসুলেটেড সোসাইটি। কাজেই ওখানেও কিন্তু ব্ল্যাক এন্ড এথনিক মাইনরিটি যারা ইমিগ্রেন্ট আছে তাদের মধ্যেই মৃত্যুর সংখ্যা বেশি হচ্ছে যারা একসঙ্গে থাকে। খুব কম ফ্যামিলি আছে সুইডেনে যেখানে অল্প বয়সের ছেলে পেলে এবং তাদের বয়োজ্যেষ্ঠরা একসঙ্গে বসবাস করে। কাজে ওই এক্সাম্পলটা খুব, এবং সুইডেনে যে সেকেন্ড রিসার্জেন্সটা হয়েছে সেটা নিয়ে সুইডিশরাও খুব আতঙ্কগ্রস্ত আছে। কাজেই অ্যাপেলের সঙ্গে পেয়ারের তুলনা বা অরেঞ্জের তুলনা করাটা বোধহয় ঠিক হয়। আচ্ছা, এটা গেল একটি। আর দুটি ব্যাপারে সুইডিশ এক্সাম্পলটা কিন্তু ধোপে ঠেকে না। আর 3 নম্বর যেটা হচ্ছে, আমি যেটা বলবো যে ভ্যাকসিনের ব্যাপারে আমাদের যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, আমি অন্তত 3 জনকে আমি দেখছি, ডক্টর শাহ আলম ভাই, ডক্টর জাহাঙ্গীর এবং আমাদের মাননীয় সাংসদ যে আছেন, তাদের সবাই কিন্তু আপনাদের বয়সটার দিকে দেখুন, এবং আমরা কিন্তু সবচেয়ে বড় ভিকটিম, এই বয়সটি সবচেয়ে বড় ভিকটিম। এই জন্য এখানে একটা খুব ক্যাচি স্লোগান শুরু হয়েছিল, যে মানুষকে সচেতন করার জন্য বলা হয়েছিল ডোন্ট কিল ইউর গ্র্যান্ড প্যারেন্টস। এটা আমাদের যারা দেখা গেছে যে প্রবণতা পশ্চিমে দেখা গেছে যে তোমার ইয়াং লোকরা কেয়ার করছেন না, এবং তারা কাকে আক্রান্ত করছে। আজকে যে বিজ্ঞ ব্যক্তি আছেন তারা কিন্তু ভিকটিম,
আর একটি কথা, আমাদের চায়না একটা স্টাডিতে দেখা গেছে যে 32,000 লোকের মধ্যে 20 থেকে 29 বছর লোকের মধ্যে একজন মারা যেতে পারে। যেই মুহূর্তে 30-এর উপর থেকে 50-এর উপরে চলে গেলেন, সেটা বেড়ে গেল 50-30,000 লোকের, আরো বেড়ে গেল 80% যখন বয়সটা 60 বছরের উপরে চলে গেল। কাজে আমাদের টার্গেট কারা, যেটা দেখা হচ্ছে যে আজকে আমাদের সামাজিকভাবে যেটা আমরা দেখছি যে ইয়াং লোকরা ট্রান্সমিট করছে মেইনলি। আর একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না, যেটা আমি শাহ আলম ভাইকে বলছি, যেটা আমরা বিজ্ঞানিক ভাবে একটা জিনিস লক্ষ্য করেছি, একটা ইমপ্রিন্ট রেখে যায় যে আপনি কোভিডে আক্রান্ত, আপনি কোভিড বিজয়ী বলেন, কোভিড সৈনিক বলেন, যারা বিশেষভাবে আক্রান্ত হয়েছিল তারা কিন্তু সম্পূর্ণভাবে বিপদমুক্ত নন। আমি গত সানডে টাইমস এর এখানে একটু রিপোর্ট দেখছিলাম, দ্বিতীয়বার আক্রান্ত হবার সম্ভাবনাও রয়েছে কিছু লোকের, এবং এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। 3 নম্বর হচ্ছে যে কাজেই একটা জেনেটিক্যালি মডিফাই হয়ে যাচ্ছে যারা খুব গভীরভাবে আক্রান্ত হচ্ছে। কাজেই আপনারা সে ব্যাপারে আমাদের সতর্ক রাখবেন। আর ভ্যাকসিনের ব্যাপারে এটা কাজেই এটাকে বলা যাবে না যে আপনি কোভিড বিজয়ী হয়েছেন, এই কথাটা বলে সেখান থেকে কিন্তু সম্ভব না। আর 2 নম্বর হচ্ছে কাজে এই কনসেপ্টটা আমাদের চেঞ্জ করতে হবে। 50 মিলিয়ন লোক মারা গিয়েছিল স্প্যানিশ ফ্লুতে, 50 মিলিয়ন। অক্টোবর মাসে 1 মিলিয়ন লোক বিশ্বে মারা যাবে, এবং এটার ইতিহাসটা কিন্তু এখানে শেষ নয়। কোভিড সম্পূর্ণভাবে মুক্ত হতে সমগ্র বিশ্বে অনেক সময় লাগবে, কিন্তু এর মধ্যে আমাদের লোকজনকে বাঁচাতে হবে। আমি একটি কথা শুনি, এবং এটা নিয়ে আমি একটু গবেষণামূলক কাজ করার চেষ্টা করেছি। অনেকে বলেছে বাংলাদেশের লোকের ইমিউনিটি হচ্ছে। আমি আপনাদের স্বনির্বন্ধভাবে একটি কথা বলছি, 13,000 টেস্ট করে প্লিজ বলবেন না যে আমাদের সংক্রমণের রেট হচ্ছে 13%। এটা খুবই হাস্যকর শোনায় বিশ্বের কাছে যে তুমি 13,000, এখানে 2 মিলিয়ন টেস্ট হচ্ছে, তারপর তারা বলছে যে এটা হতে পারে। কাজে ওই এমন একটা ভাব এখন মানুষের এসছে, এবং আমি এর আগেও শুনেছি যে মানুষ বলছে যে করে কি হবে, টেস্ট করে কি হবে, আর করলেই তো সোশ্যাল স্টিগমা চলে আসবে, ওর কোভিড পজিটিভ, কাজে ওকে বর্জন করো। এই স্টিগমাটাও কিন্তু আমাদের দেশে ভীষণভাবে কাজ করছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আসছে, অনেক টোটকা চলে আসছে। খোদ আমেরিকান প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, ভারতের গোমূত্র থেকে আরম্ভ করে, আমাদের হুজুরদের কথা পানি পড়া থেকে আরম্ভ করে সবই বাংলাদেশে চলছে। কাজে এই জিনিসগুলো এটা পরিহার করতে হবে। পেঁয়াজের মূল্য ওই স্প্যানিশ ফ্লুতে অনেক দাম বেড়ে গেছিল। একটি কথা যে পেঁয়াজ খেলে হবে না, হলো যে তখনকার স্প্যানিশ ফ্লু হবে না। তো এই জিনিসগুলো না এখনো বিদ্যমান। এবং আমাদের যে কথাটি শাহ আলম ভাই উল্লেখ করেছেন যে আমাদের হুজুররা বা আমাদের, এবং তাদেরকে আজকে আপনি খুলে দিচ্ছেন কওমি মাদ্রাসা, আর আপনি ইউনিভার্সিটিগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি ভ্যাকসিনের ব্যাপারে যদি শেষ পর্যন্ত আসি, আমি সময় নেব না, ভ্যাকসিনের ব্যাপারে একটি কথা যে প্রস্তুতিটা নিতে হবে। কেউ আমাদেরকে দয়া করবে না, আপনি এটা যত দেশই হোক না, কেউ আমাদেরকে দয়া করে যে হ্যাঁ বাংলাদেশ তোমাদের অনেক অসুবিধা আছে, তোমাকে আমি খুব পছন্দ করি, তুমি আমার আমেরিকা ফার্স্টের জন্য সহযোগিতা করছো, এগুলো চিন্তাধারা, কাজে তোমাকে আমি একটু ছাড় দেবে না। বিশ্বের যে মার্কেট ইকোনমি সেটা, কাজেই আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে, এবং এমন একটি দেশের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে যারা আমাদের উন্নয়নের শুধু সহযোগী নয়, তারা আমাদের এই বিপদে এসে আমার পাশে দাঁড়াতে পারে। এটার জন্য আমি বলবো না যে আমার সার্বভৌমত্ব, আমার সবকিছু সেটার জন্য বিকিয়ে দেবো, সেটা না। আর 3 নম্বর হচ্ছে অত্যন্ত সতর্কভাবে আমাদের যারা বলেছেন রাজনীতিবিদরা, আমি তাদের সঙ্গে একমত, বাণিজ্যিকরণ করা হবে।
আমি এখনই বলছি, যদি এখন থেকে আমরা পদক্ষেপ নিই, টেস্ট নিয়ে যেমন বাণিজ্যকরণ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে একটি ব্যবস্থা হবে। এটা মার্কেট ইকোনমি, তার জন্য সবচেয়ে বেশি দায়ী। আমাদের যেখানে যে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, সেখানে পর্যন্ত প্রশ্ন উঠেছে যে দক্ষিণপন্থী সরকার যেটাই বলেন বা এই যে আমাদের যারা আছেন এখানে ক্ষমতায়, তাদের অ্যাটিটিউডের জন্য এই জিনিসগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আজকে পিপিই নিয়ে শুধু বাংলাদেশের হয়নি, কেলেঙ্কারি হয়নি, এখানে প্রশ্ন উঠেছে এবং তার জন্যে এখন মেডিকেল ইন্টেলিজেন্স কাজ করছে যে কেন এটা হলো। কাজে আমাদের দেশে তো আরো মুক্ত ইকোনমি যেটা রয়েছে, পয়সা যারা আছে সে করতে পারবে এবং এই সুযোগটা তারা নেবে। আপনি চিন্তা করেন, অ্যাস্ট্রাজেনেকা বলছে অক্সফোর্ড ভ্যাকসিনের জন্য এটা $2 থেকে $3 হবে। আমেরিকার যে গ্রুপটা আছে মেডিভ্যাক, সেটা বলছে আমাদেরটা $34 মতো দাম হবে। কাজে আমাদের তো বাঁচতে হবে। আর আমি আপনাদের সঙ্গে একমত যে আমাদের কিন্তু পার্টনার খুঁজতে হবে। আমাদের পার্টনার খুঁজতে হবে, কে আমার সঙ্গে সহযোগিতা করতে পারবো। এটা বিশ্ব আমাদের যারা বিজ্ঞানী আছেন, চিকিৎসা বিজ্ঞানী, যারা সরকারকে আপনারা খেলবেন না। এবং আপনাদের মার্কেট ইকোনমি কিছু লোককে সন্তুষ্ট করার জন্য আমি যেটা বলবো যে আপনাদেরকে প্র্যাগমেটিক ওয়েতে, আপনাদেরকে অত্যন্ত বাস্তববাদী হয়ে দেখতে হবে যে কে আমার উন্নয়নের সহযোগী যারা আছেন, তারা কে আমাদেরকে সত্যিকারে দিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ জিন্দা ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি একটু যাব জাহাঙ্গীর ভাইয়ের কাছে। জাহাঙ্গীর ভাই, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমরা যে বাংলাদেশে কোভিড-19 মোকাবিলা করতে গিয়ে যে বিশেষ করে ভ্যাকসিনের কথা বলছি, আর কি করা যায় আপনার ছোট করে আমাদের শেষ পর্যায়ে ছোট করে একটু বলেন। একটু আনমিট করতে হবে জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ রূপচাঁদ। এখানে আমাদের এই জিন্না ভাই শেষ দিকে অনেকগুলো কথা বলেছেন। পৃথিবীতে লক্ষ্য করলে ভাবে এটাতে গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে যে এই কোভিড কিন্তু অলরেডি 2024-এর আগে এটা থেকে আমরা মুক্ত হতে পারবো না, এরকম ভবিষ্যৎবাণী অনেকেই করছেন। কিন্তু এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি লক্ষ্য করবেন পৃথিবীতে সবচেয়ে সংক্রমিত দেশগুলো এবং বিপর্যয়ে সবচেয়ে বেশি পড়েছে কারা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার যে রাজনৈতিক নেতা, তার কি অবস্থা, ব্রাজিল, তার রাজনৈতিক নেতা, তার কি অবস্থা, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তার কি অবস্থা। আমাদের কিন্তু সংকট কিন্তু আমাদের এখানে যে সংক্রমিত হচ্ছে সেটা না, ভারতের যে এখন যে ক্রাইসিস, যেভাবে ভারতে সংক্রমণটা ধেয়ে আসতেছে এবং প্রতিদিন পৃথিবীতে সবচেয়ে বেশি সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে ভারত, প্রতিদিনে 1 লাখের কাছাকাছি চলে গেছে। যে কোনো মুহূর্তে এটা লাখ ছাড়িয়ে যাবে একদিনে সংক্রমণের পর্যায়ে। সেই জায়গাটা আমরা খুবই কাছাকাছি পর্যায়ের ভিতরে তাদের এখানে থাকি। সুতরাং আমাদের এখানে ভিসার মাধ্যমে যাতায়াত নাই, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য অপরাপর বিভিন্ন ভাবে ভারতের সাথে আমাদের সংযোগ বা যোগাযোগ এসবগুলো আছে। সেই দিক থেকে আমাদের এই বিষয়গুলো বিবেচনায় আমাদেরকে রাখতে হবে এবং এই জিনিসটা করতে হবে। আরেকটা বিষয় আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছি, আমাদেরকে ভ্যাকসিনের ব্যাপারে এটা ভাবতে হবে এখন থেকে। এমন কোনো কথা বা কাজ আমাদের করা যাবে না যে কাজটা এবং কাজের কারণে আমাদের দেশের টেস্ট বিমুখ হয়েছে এবং হাসপাতাল বিমুখ হয়েছে। এমন কোনো আচরণ করা যাবে না। এইটার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রকে, সরকারের যারা দায়িত্বে আছেন এবং আমাদের গণমাধ্যমকে অত্যন্ত সচেতন ভাবে এই জায়গাটাতে কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে। আজকে আমি একটু আগে শুনতেছিলাম, খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নাম বলতে চাচ্ছি না, উনি বলতে চাচ্ছেন যে আমাদের পুরান ঢাকার বাজারের যে অবস্থা, সেই অবস্থায় যদি মানুষ এভাবে থাকতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও সেরকম হতে পারে। আমাদের গণপরিবহনগুলো আপনারা লক্ষ্য করতেছেন, এতদিন এক সিট ব্যবধান রেখে কাজ করেছে, এখন সব সিটের লোকজনকে আপনি নিয়ে যাচ্ছেন এবং এটার ভিতরে টেস্ট হচ্ছে না, টেস্টের লোকজন যাচ্ছেই না।
20,000-এর কাছাকাছি টেস্ট ছিল, সেই জায়গায় টেস্ট আসিয়া দাঁড়াইছে 12 থেকে 13,000। বাংলাদেশে এখনো 32টা জেলায় ল্যাব পর্যন্ত হয় নাই। বিবেচনাগুলো, কথাবার্তাগুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। আমরা ভ্যাকসিন আসলে যে কিভাবে করতে পারবো, 6 মাসে আমরা 32টা জেলাতে ল্যাব নিয়ে যেতে পারিনি। তা আমাদের যে বিষয়গুলো জায়গার ক্ষেত্রে আমি বলবো, আমি বলছি না যে একেবারে নেগেটিভলি, নেতিবাচক ভাবে আমাদের কোনো কিছু হয় নাই, আমাদের অনেকগুলো হয়েছে, অনেকগুলো আমাদের ইতিবাচক দিক আছে, কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে কারো কাছে দাসকর দিয়ে যেন আমাদেরকে ভ্যাকসিন আনতে না। এবং আমি আবারও বলতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলছেন স্বল্প মূল্যে, এবং আমি কিন্তু স্বল্প মূল্যের জায়গায় এই কথাটা আমি থাকতে চাই না। আমি কিন্তু ক্যাটেগরিক্যালি ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে পরিষ্কারভাবে যাদেরকেই দেওয়ার জন্য আমরা ঠিক করি, এখনই ঠিক করতে হবে কোন গ্রুপের লোকজনকে দেব, কোন জায়গাটা দেবো, কি অবস্থা দেবো। ভ্যাকসিন আসলে তখন এগুলো যদি করতে যাই, এই হোমওয়ার্ক দিয়ে কাজ হবে না, এবং সেটা বিনামূল্যে দিতে হবে। আগে ভাগে এইসব জিনিসগুলো আমাদের পরিষ্কার করে কথাবার্তাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। এই হোমওয়ার্ক যদি আমরা করে না রাখি, তাহলে ভ্যাকসিন এসে যখন আমাদেরকে পড়বে, তখন আমরা কিন্তু এলোপাথারি ভাবে আমরা এরকম একটা জায়গাতে পড়ে যেতে পারি। এই বিষয়টা বিবেচনা রেখে আমি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে অথবা আলোচনা যারা শুনছেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে এই সবগুলো বিবেচনা রেখে কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে, এবং সেটা আমাদেরকে জাতিকে সেভাবে অগ্রসর হতে হবে। আমরা আমাদের দেশে বিরাট বিরাট মহামারী অনেকগুলো পেয়েছিলাম, সেই সব মহামারীতে এতগুলো টেকনোলজি ছিল না, কিন্তু এখন আমাদের টেকনোলজি আছে, আমাদের অনেক জায়গায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের কিছু বিজ্ঞানী আছেন, আমাদের যারা টেকনিক্যালি হ্যান্ড আছেন, যারা এগুলোতে পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শগুলো নিয়ে আমাদের কাজগুলো করা দরকার। আমাকে আলোচনায় সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অন্য যারা আলোচনায় আমার সাথে মুরব্বীরা আছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, এবং সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি একটু যাবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম ভাইয়ের কাছে। শাহ আলম ভাই, কি মানে আপনার অনুষ্ঠান শেষ পর্যায়ে কি পরামর্শ রয়েছে সরকারের প্রতি, কি করা দরকার এই ভ্যাকসিনের ব্যাপারে একটু কাইন্ডলি বলেন। এখন সরকার বঙ্গবন্ধুর আদর্শে থাকলে তো বহু কিছু সলভ হয়ে যেত। সরকার যেহেতু বঙ্গবন্ধু, তাজউদ্দিন এদের আদর্শের জায়গায় নাই, এবং বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ এটা ফলো করে না। যেমন ধরেন বঙ্গবন্ধু বলছিলেন যে বাকশালের গভর্নরদের ট্রেনিং যখন হচ্ছিল, তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমি ইউনিয়ন কাউন্সিলের টাউটদেরকে বিদায় করে দেব, এবং আমি মাল্টি পারপাস কোঅপারেটিভ করব, বহুমুখী কোঅপারেটিভ করব, সেখানে উৎপাদনও হবে, বন্টনও হবে, এবং আমি টাউটদের বিদায় করে দেব। যে আমাদের দেশের যে বন্টনের জায়গা হোক, যে অবকাঠামো যেগুলো আছে সবগুলোই তো আমাদের এখানে সোশ্যাল ক্রিমিনালরা এখন খুব স্ট্রং। একদিকে সোশ্যাল ক্রিমিনাল, আর একদিকে প্রপার্টিয়াররা, উপরে আছে লুটেরা আর নিচে সোশ্যাল ক্রিমিনাল। এখন শেখ হাসিনা মানে উনি আছেন, মানে আমরা দেখতেছি বহু মানে চেষ্টাও করছেন কিছু কিছু জায়গায়, কিন্তু যেটা আমাদের রাষ্ট্রের যে অবস্থা, এগুলো ভ্যাকসিন আসলেও তো এগুলো মানে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে না। এই যে এইটা বিনামূল্যে দিতে হবে পরিষ্কার। আর ওইখানে WTO, ওই যে মানে WHO আর WTOর যে মেধাস্বত্ব আইন আছে, WTOর যে প্রপার্টি রাইট আইন আছে, এটার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই এটা করতে হবে। যে যারা ভ্যাকসিন উৎপাদন করছেন, ভ্যাকসিন আবিষ্কার করবেন, তারা যেন প্রপার্টি রাইট রাখতে না পারে, তারা যেন মেধাস্বত্বের আইনে এটাকে ব্লক করতে না পারে। তাহলেই এই ভ্যাকসিন গোটা পৃথিবীর এবং সাধারণ মানুষ এটা পেয়ে যাবে। এইটা একটা ফান্ডামেন্টাল জায়গা, এই জায়গাটায় হাত দিতে হবে। কেননা এটা বিশ্ব মহামারী, মানব প্রজাতিকে রক্ষা করার বিষয়, কোনো ব্যক্তি মানুষের বিষয় না, কোনো দেশের বিষয় না।
কোথায় মানে চীনে এটা হয়েছে গোটা দুনিয়াতে ছড়িয়ে গেল, আরো মহামারী তো আসতে পারে। এইগুলোকে গোটা পৃথিবীর এর যে আন্তর্জাতিক সংগঠন আছে ওগুলো দিয়েই মোকাবিলা করতে হবে। আর আমাদের এখানে প্রিপারেশনটা, আমাদের হোমওয়ার্কটা রাখতে হবে। এই কথা বলে কিন্তু মানে আমরা তো যেটা হলো মানে আমরা আমাদের জায়গায় থাকতে চাই, এটা মানে এটা মানে গোপন করার বিষয় না। যে আমরা যখন টক শোতে দেখি এই যে দুই পার্টি শুধু দুইজনের গুণকীর্তন করতে থাকে, এইটা কে কাকে কনভার্ট করবে এই জায়গায় আছে। এইটা তো হবে না, আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষা করার বিষয় আছে। আমি বঙ্গবন্ধুর কথা বললাম, তাজউদ্দিনের কথা বললাম, ওই নীতি আদর্শে ফিরে গেলে জনগণ, আমাদের দেশের সাধারণ মানুষ, শুধু ভ্যাকসিনের বিষয় না, যে কোনো ফুড বলেন, হেলথ বলেন, ভ্যাকসিন বলেন, যাই বলেন, আমরা এই দেশের মানুষ অর্থাৎ উপকৃত হবে। মূল নীতিগত জায়গা সেটাতে হাত দিতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শালম ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্তময় শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ। আমাদের আগামীকালকে আমাদের অনুষ্ঠান মানে শেষের পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি শেষ করবেন। আগামীকালের অনুষ্ঠান হবে রাত বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 4টা। আগামীকাল অনুষ্ঠান আমরা জানি আগামীকাল শিক্ষা দিবস। আমরা কথা বলবো কোভিড-19 ও শিক্ষা সংকট নিয়ে। আমাদের সাথে থাকবেন মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয় সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে থাকবেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে থাকবেন সর্দার হোসেন প্রিন্স, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। থাকবেন ডক্টর লেলিন চৌধুরী, চেয়ারম্যান হেলথ অ্যান্ড হোপ। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি এখন যাব আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ভাইয়ের কাছে। আলমগীর ভাই, অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের অনেক অতিথি অনেক বক্তব্য রেখেছেন, কি বলবেন? একটু আনমিট করতে হবে কাইন্ডলি, আবার আনমিট করতে হবে, শুনতে পাচ্ছি না আমরা। কাইন্ডলি একটু আবার একটু নাড়া দেন। জি, আপনার এটা মাইক্রোফোনের মতো করছে না, দেওয়া আছে লাল, একটু কাইন্ডলি একটু নাড়া দিলে, মোবাইলে নাড়া দিলে হয়ে যাবে। জি জি জি। যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের তরফ থেকে এই কোভিড-19 পরাস্ত করার জন্য যে পদক্ষেপগুলো সুপারিশ করছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি শুধু দুটি বিষয়ে আমার মন্তব্য দিয়ে আমার কথাগুলো আজকের মতো শেষ করব। এক, আমি সুইডেনকে অনুসরণ করার কথা বলিনি, আমি বলেছি সুইডেনে তারা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো আমাদের দেখা দরকার, বিশ্লেষণ করা দরকার, এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সেখান থেকে যদি আমাদের কোনো কিছু গ্রহণীয় থাকে তা গ্রহণ করতে আমরা যেন পিছপা না হই। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাইবো তা হলো এই, পৃথিবীব্যাপী ধনতন্ত্র কিংবা সমাজতন্ত্র সংস্কার কিংবা এর জয় বিজয় বা পরাজয়, এটা কিন্তু আমাদের এখন এই কোভিড-19 প্রেক্ষাপটে আলোচনার নয়, বিষয়বস্তু নয়, ওটা ছেড়ে দেন, পরে করি। কিন্তু এখানে মেধাসত্ব আইন পৃথিবীব্যাপী কি আছে, আপনার ধনতন্ত্র জয়ী হচ্ছে না সমাজতন্ত্র জয়ী হচ্ছে, এসব কথার অবতারণা করে আমরা কোভিড-19 ওই সংক্রমণ রক্ষা করার জন্য কোনো কিছু করতে পারবো এই ধরনের কোনো বিশ্বাস আমার নাই। তবে হ্যাঁ, এখন যে অবস্থায় পৃথিবী চলছে সেই অবস্থাকে অপরিবর্তিত রেখে সর্বাত্মক সুযোগ যাতে আমরা আমাদের দেশীয় অর্থ ব্যবস্থায়, অর্থ সামাজিক ব্যবস্থাপনায় নিতে পারি, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং সেই প্রেক্ষিতে কোভিড-19 প্রতিষেধক টিকা আমরা যখন লাভ করতে পারবো, তখন তা যথাসম্ভব বিনামূল্যে সর্বক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিতরণের জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তার জন্য এখন থেকে আমাদের তৈরি থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সদস্য, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন। আমরাও সেই আশা করি যে বাংলাদেশের মানুষ বিনামূল্যে টিকা পাবে। আজকে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি।